প্রাণীর আচরণ। এই প্রাণীর আচরণ বলতে আসলে আচরণ বিজ্ঞানে যেখানে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইথোলজি। ইথোলজিতে প্রাণীর আচরণ বিজ্ঞানে কথা বলা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমাকে জানতে হবে কোন লাইনে কি প্রশ্ন আসে। বলবে প্রাণীর আচরণ বিজ্ঞানে বলা হয় কোথায়, ইথোলজি। কিন্তু প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে বলবে নিচের কোনটি সত্য নয়। ইথোলজি দিয়ে দেখা গেল দিয়ে দিল সামাজিক বিজ্ঞান, ভাইরোলজি দিয়ে দেখা গেল দিয়ে দিল শৈবাল বিদ্যা। এইভাবে দিয়ে বলবে কোনটি সত্য বা কোনটি সত্য নয়। এইভাবে প্রশ্ন কঠিন হইলে এরকম হবে, আর সহজ হইলে ডিরেক্ট বলবে আচরণ নিয়ে কথাবার্তা বলা হয় বা আলোচনা করা হয় কোন ইয়াতে, সেটা হচ্ছে ইথোলজি। বুঝছো? ওকে, চলো এরপরে চলে আসো। তো এইখানে এই কথাটা লেখা আছে ইথোলজি। এই ইথোলজির জনক কোনো কিছু আসলেই তুমি একটা নাম মনে রাখবা, টিন বার্জেন। এই টিন বার্জেন আমরা অনেক জায়গায় পাবো, ঠিক আছে? কোন কথাটা পাবো? টিন বার্জেন। ওকে, দেখো তিনজন বিজ্ঞানী, বিজ্ঞানীর নাম খুব বেশি এখানে ইম্পর্টেন্ট না, কারণ এরা এত বেশি ফেমাস না। যে ফেমাস, যেমন আইনস্টাইন ফেমাস, তারপরে হচ্ছে তোমার মিউটেশনের জনককে হুগো দে ভ্রিস, এ ফেমাস, নিউটন ফেমাস। হ্যাঁ, এদের নামগুলো আসে, এইসব হাবিজাবি নাম আসবে না। কার্ল ফন ফ্রিস, তাও একটু জেনে রাখো, ফ্রিস, লরেঞ্জ আর নিকোলাস টিন বার্জেন, এরা মিলে কাজ করছে। কিন্তু টিন বার্জেনকে ইথোলজির স্থপতি বলা হয়। টিন বার্জেনটা মনে রাখো, টিন বার্জেনটা মনে রাখো, ঠিক আছে? চলো এরপরে চলে আসো আচরণের প্রকৃতি। এই আচরণের প্রকৃতি কিভাবে নির্ভর করে তার উপর তিনটা জিনিস আছে। একটা হচ্ছে তোমার মোটিভেশন, একটা রিলিজার, আর একটা টার্মিনেটিং। মোটিভেশন, রিলিজার, টার্মিনেটিং, MRT, মেট্রো রেল, তাই না? মোটিভেশন, রিলিজার, টার্মিনেটিং। এই যে প্রাণীদের আচরণ, এই জিনিসগুলো তুমি জাস্ট একটু জানবা যে প্রাণীর আচরণটা আসলে কি। বলবে কোনটি প্রাণীর আচরণের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। দেখো এই আচরণ খুবই দ্রুত হবে এবং সুবিধাজনক উপায়ে কাজ করবে, পরিবেশে যে সাড়াটা দিবে সুবিধাজনক উপায়ে কাজ করবে। জিন এবং পরিবেশ উভয়ের সাহায্যে আচরণটা প্রভাবিত হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যে মনে করো যে আহ তুমি একটা ভালো ফ্যামিলিতে জন্মাইছি, হ্যাঁ, যদি একটা ভালো ফ্যামিলিতে জন্মাই কিন্তু তোমার আশেপাশের মানুষজন খারাপ, আশেপাশের মানুষজন খারাপ মানে কি, পরিবেশ তোমার উপর প্রভাব ফেলবে, তুমি এমন খারাপ আচরণ করবা। আবার দেখা গেল তুমি একটা খারাপ পরিবেশে জন্মাইছো, তোমার জিন আছে, তো বাবা মার জিন তো তুমি বহন করতেছো, তাই না? বাবা মার জিন যদি বহন করো, সেরকম যদি ভালো কোনো লক্ষণ কিন্তু তোমার মধ্যেও প্রকাশ পাবে। ওই যে আমাদের এক ফ্রেন্ড ছিল, যে ওই বলে না যে বাবা মা তুলে গালি দিবে না, তো বায়োলজির ভাষায় গালি দিতে হয় যে তোর হচ্ছে জিনের সমস্যা আছে। যদি কখনো মানে আহ, কাউকে এক্সট্রিম লেভেলে গালি দিতে হয় যে তোর পরিবার সমস্যা, পারিবারিক সমস্যা, যাই হোক, ওটা না বলে আমরা ডিরেক্ট বলবো কি যে তোর জিনের সমস্যা আছে। এইটা হচ্ছে কাহিনী। এটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না, কিন্তু তুমি তোমার মনের রাগ মিটাই ফেলছো, ওরে এক্সট্রিম লেভেলে একটা গালি দিয়ে ফেলছো, কিন্তু ও বুঝে নাই, মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে ব্যাপার, জিন এবং পরিবেশ এটার উপর আচরণ নির্ভর করে, ঠিক আছে? প্রাণীর আচরণ প্রজাতি নির্দিষ্ট, তার মানে এক একটা প্রজাতি এক 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 রকম আচরণ দিবে। হেরিংগাল পাখি যে ধরনের আচরণ দেয় তুমি সেই আচরণ দিবা না। তুমি যেই কাজগুলা করো একটা হাঙর মাছ সেই কাজগুলা করবে না, তার মানে একটা প্রজাতি ভেদে আলাদা হবে। বুঝছো? এরপরে চলে আসো, অভিযোজন করতে পারে। এবং এই যে আমাদের যে কিছু চক্রাকারে কাজগুলা ঘটে, যেমন ঋতুচক্র, রজচক্র, মাসিক, এই কাজগুলা যেটা হয় এটাকে বলা হয় সার্কাডিয়ান রিদিম। সার্কাডিয়ান রিদিম মানে দৈনিক ছন্দময়তা। এটা নির্ভর করে কার উপরে? বায়োলজিক্যাল ক্লকের উপরে। কিসের উপরে নির্ভর করে? বায়োলজিক্যাল ক্লক। আমাদের পুরো বডিটা একটা বায়োলজিক্যাল ক্লক। যেমন তুমি যদি প্রতিদিন রাত 12টার সময় ঘুমাও, দেখবা পরের 7 দিন পরে যে রাত 12টা বাজে তোমার চোখটা এমন ঝিম মারতেছে, হ্যাঁ, এমন হচ্ছে। এমন হওয়ার মানে কি? কারণ 12টা বেজে গেছে, তোমার ঘড়ি তোমার সিগন্যাল দিচ্ছে এখন ঘুমা, এখন ঘুমা, ঠিক আছে? কিন্তু যখনই 12টা 1 বা 2 বেজে যাবে তখন দেখবে আর ঘুম আসে না, চোখে আর ঘুম নেই, জেগে আছো। ব্যাপারটা এরকম, এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক বা ঘড়ি দিয়ে নিয়ন্ত্রিত। বুঝছো? এটা হচ্ছে কাহিনী। সো বাকিগুলা জিনিস অলরেডি আমরা জেনে গেছি। উদ্দীপনা, এই যে উদ্দীপনার উপরে আচরণগত, এইখানে যা লেখা আছে পড়ার দরকার নেই, আমি যা বলবো সেই জিনিসটা শুনবা। যে আচরণগত পরিবর্তন 3 প্রকার। একটা আছে হচ্ছে তোমার, একটু নীল কালি ইউজ করি নাকি সবুজ কালি, হ্যাঁ, 3 প্রকার: মোটিভেশন, রিলিজিং, টার্মিনেটিং। মোটিভেশন মানে কি? এই যে আহ তোমারে যদি বলি যে পড়াশোনার একটা গতি পাচ্ছ না ভাইয়া, একটু মোটিভেশন দেন, দিলাম মোটিভেশন। মোটিভেশন দেওয়ার পরে তোমার ইয়েস, ইয়েস আমি পারবো, এই যে মোটিভেশনটা যে কাজ করছে, এটা হচ্ছে তার মানে যে উৎস, বলা যায় আমার যে কাজ করার উৎস হিসেবে কাজ করে কে? মোটিভেশন। রিলিজিং, এই যে মনে করো তোমারে আমি মোটিভেশন দিছি, তুমি এবার পড়াশোনা করতেছো, পড়াশোনাটা কিন্তু চালাই যাইতেছো,
পড়াশোনাটা কিন্তু থেমে যায় নাই, তাই না? পড়াশোনাটা যে চালাই যাচ্ছ, এই চলমান প্রক্রিয়াটা হচ্ছে রিলিজিং। রিলিজনটা কেমন? এই মোটিভেশনের কাজটা এখনো আছে, এটাকে বলে রিলিজার। রিলিজার, ঠিক আছে? যেই নিঃসৃত কেমিক্যাল সাবস্টেন্সটা হয় সেটাকে বলে রিলিজার। তার মানে আমি কি বলতে পারি না, মোটিভেশনের আউটকামটা হচ্ছে, আউটকামটা হচ্ছে তোমার, এই লেখা কি দেখা যায়? দেখা যায় না, কালো কালি লিখি। আউটকামটা হচ্ছে তোমার রিলিজিং। আউটকামটা হচ্ছে রিলিজিং। তার মানে তোমার মোটিভেশন দিছি, পড়াশোনা করতেছো, এই পড়াশোনা যে চালাই যাচ্ছ সেটা হচ্ছে রিলিজিং। এরপরে তোমাকে থামতে হবে, তাই না? থামতে হবে, কোনো না কোনো সময় তুমি পড়াশোনা থামাই দিবা, সেটা হচ্ছে টার্মিনেটিং। সেটা হচ্ছে কি? টার্মিনেটিং। তার মানে কোন একটা উদ্দীপনা আগে শুরু হবে, তারপর চলমান অবস্থায় থাকবে, দেন সেটা শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার মোটিভেশন, রিলিজিং, টার্মিনেটিং। এই কথাটা কিভাবে আসতেছে? যেমন মনে করো হেরিংগাল পাখি, ওই বাচ্চা এসে যখন খাবারটা নিয়ে আসে এমন ঠোকর দেয়, এবং সে কিন্তু একটা রিলিজার নিঃসরণ করে। এই রিলিজারের মাধ্যমে, এটা হচ্ছে রিলিজিং এর উদাহরণ। মনে রাখবা এখানে টিন ভার্জনের কথাই আবার আছে। এই টিন ভার্জন করছিল কি? গবেষণা করছিল কি নিয়ে? হেরিংগাল বা গাংচিল নিয়ে। ওই যে যারা কেউ যদি সেন্ট মার্টিনে যাও, সেন্ট মার্টিনে গেলে দেখবা যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে ওই যে তোমার জাহাজের মধ্যে যখন যাচ্ছ শিপে করে, চারপাশে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, তাই না? ওই পাখি ওড়ার মতো হচ্ছে এই হচ্ছে সেই গাংচিল। তো এইটা নিয়ে গবেষণা করছে টিন ভার্জেন, কিন্তু রিলিজার শব্দটা, এই শব্দের প্রবর্তক করছে হচ্ছে আমাদের লরেন্স। রিলিজার শব্দটা প্রবর্তন করছে কি? লরেন্স। এই সাউন্ড কম, এই কথাটা যে বলবে এর দরকার মায়ের। বুঝতে পারছো? এইটা হচ্ছে কাহিনী। সো রিলিজার, এই শব্দটা জেনে রাখবা, রিলিজার শব্দটা কে বলছে? লরেন্স। আর টিন ভার্জেন এটা নিয়ে গবেষণা করছে। ওকে, এই যেখানে হেরিং বারের কথা বলা হয়েছে, ওই ছোটে যে ঠোকর দেয়, টার্মিনেটিং মানে কি? শেষ হয়ে যাবে, ওই ঘটনাটা ওইখানে শেষ। ঠিক আছে, এটা গেল। এরপরে চলে আসো, এগুলা লাগবে না। সহজাত আচরণ, অর্জিত আচরণ, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্স প্রক্রিয়া। রিফ্লেক্স প্রক্রিয়াতে চলে যায়। এই যে আমাদের সহজাত আচরণ। সহজাত আচরণ মানে হচ্ছে আমাদের ইননেট বিহেভিয়ারিটি। ইননেট বিহেভিয়ারিটি মানে যে কথা তোমার কাউকে শেখাই দেওয়া লাগবে না। এই যে ক্লাসে আসার পরে তোমরা কি বলো? আসসালামু আলাইকুম বাবা, আদাব বাবা, নমস্কার বাবা, কেমন আছেন? এই জিনিসগুলা তোমরা কি কেউ শিখাই দিয়েছে যে তুই ক্লাসে ঢুকবি, ঢোকার পরে এই কথা বলবি? না। তাহলে এটা কিন্তু তোমার একটা সহজাত ব্যাপার, ইননেট বিহেভিয়ার। ঠিক আছে, জন্মের পরেই আহ যে বাচ্চা কি হয়, মাতার হচ্ছে দুধ খায়, তাহলে ওরে কিন্তু বলে দেওয়া লাগে না যে দুধ খাইতে হবে, ও কিন্তু দুধ খাওয়া শুরু করে এমনি, তাই না? তো এটা হচ্ছে তার সহজাত আচরণ। ওকে, এটা কেউ শিখাই দিবে না, নিজের মতো করবে, যেটা জিন নিয়ন্ত্রিত। ঠিক আছে, ওকে। তো এখানে বৈশিষ্ট্য একই কথা যা বলছি, ওই কথাটাই লেখা আছে। এরপর চলে আসো, এই সহজাত আচরণের মধ্যে যেটা আছে ট্যাক্সিস, প্রচুর লেভেলের ইম্পর্টেন্ট। এইখান থেকে প্রশ্ন হবে হবে হবে, ট্যাক্সিস থেকে প্রশ্ন হবে মানে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক। আচ্ছা, ছোটবেলায় শিখাইছে? আর যদি শিখাই থাকে তাহলে এটা সহজাতের মধ্যে পড়বে না, এটা পড়ে যাবে অর্জিত। অর্জিত বা শিখন, অর্জিত বা শিখন এটার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, এখন আসো ট্যাক্সিস। এই ট্যাক্সিস মানে চলন। কি হবে? কোন একটা উদ্দীপনা পাবা। দেখো প্রথমে যদি বলি দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সিস দুই প্রকার। মনে করো এইখানে একটা উৎস আছে, উৎসটা বলতে কি বুঝো? উৎসটা বলতে বুঝাইতেছো, মনে করো এই যে আমাদের হচ্ছে ফারিয়ার অফ মিম, হ্যাঁ তোমাদের মিম আপু, ওকে, তুমি বিএফসির বার্গার দেখাইছো, যে বার্গার, এই যে মিম আপু আসেন খান, ঠিক আছে? ও যদি, তাহলে তোমার উৎসটা কি? বার্গার, বিএফসির বার্গার। ও দেখলো, দেখার পরে হ্যাঁ 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 করতে করতে চলে গেল, চলে গেল, তার মানে উৎসের দিকে যাইতেছে। এটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস। কিন্তু তুমি বার্গার দেখানোর পরে মিম আপু যদি বলে, মিম আপু না, যেমন মনে করো আমি, আমি বার্গার দেখলে যাব না, হ্যাঁ আমি ভালো মানুষ তো আমি যাব না, জোর করলে একটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যাব না, আমি তাহলে উৎসের দিক থেকে বিপরীত দিকে চলে আসলাম। যদি বিপরীত দিকে চলে আসি, এটা হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস। কারণ উৎস যেইখানে, সেইখানে গেলে, ওই দিকে গেলে পজিটিভ ট্যাক্সিস, বিপরীতে আসলে নেগেটিভ ট্যাক্সিস। ক্লিয়ার? যেমন তুমি রাতের বেলা আলো জ্বালাই দাও, ঘাস ফড়িং, ফড়িং টাইপের জিনিসগুলা দেখবো আলোর পাশে ঘোরাঘুরি করতেছে, এটা কিন্তু পজিটিভ ট্যাক্সিস। কিন্তু এই যে মেয়েরা আরশোলা দেখলে আ করে চিল্লাই ওঠে, তাই না? এই মেয়েরা হচ্ছে আরশোলা দেখলে ভয় পায়, কিন্তু যখন আলো জ্বালাবা
দেখবা আরশোলা কিন্তু দৌড়াইতে দৌড়াইতে রেফ্রিজারেটর, ফ্রিজ, তারপর হচ্ছে কিচেনের যে কোণা আছে কর্নার যেখানে আলো নাই সেদিকে চলে গেছে। কারণ আলো জ্বালাইলে আরশোলা কি হয়, অন্যদিকে দৌড় মারে। এটা নেগেটিভ ট্যাক্সিস, বুঝছো? আর আলোর ইংলিশ কি? ফটো। আলোর ইংলিশ কি? ফটো। সো আলোর সাথে যেটা রিলেটেড সেটা ফটোট্যাক্সিস। সো পজিটিভ ফটোট্যাক্সিস কে ঘাসফড়িং, নেগেটিভ ফটোট্যাক্সিস কে আরশোলা। বুঝছো? এইটা হচ্ছে ঘটনা, বুঝছো? হ্যাঁ, এই ঘটনাটা কি বুঝতে পারছো? পজিটিভ ট্যাক্সিস কি, নেগেটিভ ট্যাক্সিস কি, বুঝছো? আচ্ছা, ডান। তো চলো, এই যে দিকমুখিতার উপর ভিত্তিতে, দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সিস দুই প্রকার, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওই যে বললাম যেটা উৎসের দিকে যাবে পজিটিভ, এটা গেল এই। এরপর এসো উৎসের ভিত্তিতে, নট দিকমুখিতা, এটা উৎস। উৎসটা কেমন তোমার? ওই যে বললাম যে আরশোলা কি আলো দেখলে ভয় পায়, আর ঘাসফড়িং কি আলো দেখলে আরো চলে আসে, তাই না? তো এই যে আলো হচ্ছে এখানে উৎস, তাহলে আলোর ইংলিশ কি? ফটো। ট্যাক্সিস মানে চলন, উৎসের দিকে চলন হোক বা উৎসের বিপরীত দিকে চলন হোক, নাম হবে ফটো ট্যাক্সিস। সো তেমনি এই যে আলো নিয়ে যে কথাবার্তা, উৎস নিয়ে কথাবার্তা, সেটা হচ্ছে উৎসের ভিত্তিতে আমরা কেমন হবে তার উপর নামকরণ করব। তো চলো আমরা নামকরণটা একটু দেখি। যেমন মনে করো, এটাকে একটু নীল কালি দিলে ভালো হয় না, বেগুনি কালি দেখা যায়? হুম, দেখো ফটো ট্যাক্সিস, ফটো মানে আলো। সো আলোর উপর যে চলন সেটাই ফটো ট্যাক্সিস। হইতে পারে পজিটিভ নেগেটিভ, সেটা তুমি অলরেডি জেনে গেছো, আমি ঘাসফড়িং আর আরশোলাতে বলে ফেলছি। থার্মোট্যাক্সিস, থার্মো মানে কি? তাপমাত্রা। তাপমাত্রার উপর ডিপেন্ড করে যে ট্যাক্সিস চলন হয় সেটা হচ্ছে থার্মোট্যাক্সিস। যেমন ব্যাং শীত নিদ্রা দেয়, শীতকাল আসছে মানে তাপমাত্রা কমে গেছে, সে ঘুমাইতে চলে গেছে। তো তাপমাত্রা কমে গেছে, ব্যাং কি তাপমাত্রা কাছে আসতেছে না, সে দূরে গেছে, এটা নেগেটিভ থার্মোট্যাক্সিস। ঠিক আছে? ঠিক তেমনই দেখো সার পোকা, তারা মশার পোকা, গ্রীষ্মকালে দেখবা যাদের বাসা বাড়িতে ওই ন্যাপথালিন ইউজ করে, সার পোকা হয়, মশারির কোনায় সার পোকা জমে যায়, কামড়ায়, তাই না? তার মানে কি, যত গরমকাল হয় তাপমাত্রা বাড়ে, সার পোকাগুলো চলে আসে। এটা তাপমাত্রার সাথে রিলেটেড, উৎসটা তাপমাত্রা, তার মানে এটা থার্মোট্যাক্সিস। বুঝো ভালো করে। আর সার পোকা কি? এই যে তাপমাত্রার দিকে আসছে তাই পজিটিভ, ব্যাং কি তাপমাত্রার বিপরীতে যাচ্ছে, এটা নেগেটিভ। বুঝতে পারছো ঘটনাটা কি? মিমাপু তেলাপোকা দিয়ে খাইছিল একদিন। হ্যাঁ, ও হচ্ছে কেকা আপা ছিল। ওকে, তো এইটা গেল। পরেরটাতে আসো, হাইড্রোট্যাক্সিস। হাইড্রো মানে কি বলতো? হাইড্রো মানে তোমার হাইড্রোজেন, H2O, পানি। দ্যাট মিনস পানির সাথে যে কথাগুলো রিলেটেড সেটা হচ্ছে আমার হাইড্রোট্যাক্সিস। যেমন ওই যে ছোটবেলায় যারা মাছ ধরতে, এমন কেঁচো নিত না, কেঁচো দিয়ে কিন্তু মাছ ধরা যায়, অনেকে আটা নিয়ে মাছ ধরতো, কেঁচো দিয়েও মাছ ধরা যায়। এই কেঁচো কি করে জানো? যে মাটিস্থ যে পানি আছে, যেখানে পানিতে যে মাটিগুলো আছে ওইখানে বসবাস করে। তাহলে এটা কিসের উদাহরণ হবে? হাইড্রোট্যাক্সিসের উদাহরণ। সে পজিটিভ হোক নেগেটিভ হোক, ওটা তুমি দেখবা যে পানির কাছে গেলে পজিটিভ, পানি থেকে বিপরীতে আসলে নেগেটিভ। বুঝতে পারছো? তার মানে পানি নিয়ে যে কথাবার্তা, পানির দিকে চলন হোক বিপরীত দিকে চলন হোক, হাইড্রোট্যাক্সিস। কেমো মানে কি? কেমিক্যাল সাবস্টেন্স। যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স হইলে সেটা হচ্ছে তোমার কেমোট্যাক্সিস। যেমন মৌমাছির চলাচল দেখবা, ফেরোমেন, রানী মৌমাছি ফেরোমেন বলে একটা জিনিস নিঃসরণ করে, ফেরোমেন। ঠিক আছে? এই ফেরোমেন যখন নিঃসরণ করে মৌমাছিগুলো এইভাবে চলাচল করে, তার মানে এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স, তার মানে এটা কেমোট্যাক্সিস। বুঝতে পারছো? যেমন চিনি, চিনি কিন্তু একটা সাবস্টেন্স, পদার্থ, ওইদিকে পিঁপড়াগুলো যাইতেছে, এটা একটা কেমোট্যাক্সিস। এখন তুমি বাসায় হচ্ছে কার্বলিক অ্যাসিড রেখে দিছো, কার্বলিক অ্যাসিড হচ্ছে ফেনল, ফেনল রেখে দিছো, সেখানে কি সাপ আসবে? আসবে না। এই যে মিমাপুরে তাড়াইতে হলে, মিমাপুরে তাড়াইতে হলে আমরা হচ্ছে কার্বলিক অ্যাসিড অফিসে রেখে দিছি, এখন মিমাপু আর অফিসে আসতে পারে না। ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। কারণ কি, মিমাপু হচ্ছে কেমোট্যাক্সিস দেখায় কি নেগেটিভ, কারণ কার্বলিক অ্যাসিড দেখলে তোমার মিমাপু কি হয়, বিপরীতে চলে যায়। কেন বলো তো? কারণ এই দেখো কার্বলিক অ্যাসিড থেকে সাপ দূরে থাকে। বুঝতে পেরেছো? এটা নেগেটিভ কেমোট্যাক্সিস, কেমিক্যাল সাবস্টেন্স। বুঝিয়াছো? হ্যাঁ, এই কারণে কিন্তু মিমাপু অফিসে আসতে পারে না। আচ্ছা, যাই হোক, এরপরে চলে আসো জিওট্যাক্সিস। জিও মানে কি? নাম দেখেই বুঝতে পারতেছো। জিও মানে হচ্ছে তোমার জিওগ্রাভিটি বা ভূগোল, এরকম কিছু একটা অবস্থা। তার মানে মাধ্যাকর্ষণ বলের সাথে কিছু কথাবার্তা আছে। মাধ্যাকর্ষণ বলের সাথে যে ট্যাক্সিস সেটা হচ্ছে জিওট্যাক্সিস। ওকে, এই জিওট্যাক্সিস গুলা কি কি হইতে পারে? তোমার ওই যে পিউপা আছে, লার্ভা আছে, প্রাণীগুলা যে বেড়ে ওঠা, এটা হচ্ছে জিওট্যাক্সিস। থিগমোট্যাক্সিস, এই কথাগুলো দেখলে মনে হয় যে এইটা শব্দের সাথে মিল নাই, কিন্তু থিগমো মানে হচ্ছে স্পর্শ, রিও মানে স্রোত, রিও মানে হচ্ছে পানির স্রোত,
আর থিগমো মানে স্পর্শ, ঠিক আছে? তো এই যে স্পর্শ, এই স্পর্শ নিয়ে যেই কথাবার্তা হবে, স্পর্শের কাছে আসা বা স্পর্শ থেকে দূরে যাওয়া, কার্বলিক অ্যাসিড থেকে দূরে যাওয়া, কার্বলিক অ্যাসিড নাম চলে আসলো, চালাতন। এই স্পর্শ থেকে দূরে যাওয়া, এইগুলো হচ্ছে থিগমোট্যাক্সিস। তারপরে স্পর্শ নিয়ে যে কথাবার্তা হবে থিগমোট্যাক্সিস, ঠিক আছে? তুমি ঘাস ফড়িং পড়ছো না? ঘাস ফড়িং এ কি ছিল? থিগমো রিসেপ্টর বলে একটা কথা ছিল অ্যান্টেনাতে। এই থিগমো রিসেপ্টর মানে কি? স্পর্শ ইন্দ্রিয়, ঠিক আছে? মানুষের ইন্দ্রিয় থাকে 5টা, পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। আর ঘাস ফড়িং এর এটা হচ্ছে থিগমো। রিও মানে কি? পানির স্রোত। তার মানে পানির উপরে যে ট্যাক্সিসটা হবে পানির স্রোত। যেমন ইলিশ মাছ পানির স্রোতের বিপরীতে ডিম পাড়ে, ইলিশ মাছ পানির স্রোতের বিপরীতে ডিম পাড়ে, তার মানে এটা নেগেটিভ রিওট্যাক্সিস, ঠিক আছে? পজিটিভ কি হবে? যেটা স্রোতের দিক বরাবর চলে যায় সেটা পজিটিভ রিওট্যাক্সিস হবে। বোঝা গেছে? এটা হচ্ছে কাহিনী। এরপর চলে আসো গ্যালভানো। গ্যালভানো মানে তুমি বুঝতে পারছো, গ্যালভানো মিটার কি মাপি? তড়িৎ প্রবাহ মাপি। দ্যাট মিনস বিদ্যুতের সাথে যে কথাবার্তা রিলেটেড সেটা হচ্ছে গ্যালভানো ট্যাক্সিস। যেমন হাইড্রা পড়ছো না? হাইড্রাতে যদি অ্যানোড ক্যাথোড চালনা করা হয় তড়িৎ প্রবাহ, হাইড্রা কিন্তু অ্যানোডের দিকে বাঁকায় যায়। হাইড্রা কার দিকে বাঁকায় যায়? অ্যানোডের দিকে বাঁকায় যায়। এইখানে আরেকটার কথা বলছে যে অ্যামিবার কথা বলছে, অ্যানোড হতে ক্যাথোড দিকে বাঁকায় যায়। সো ক্যাথোডের দিকে গেলে নেগেটিভ গ্যালভানোট্যাক্সিস। গ্যালভানোট্যাক্সিস কেন? কারণ তড়িৎ প্রবাহ বলছে। আর হাইড্রা যেহেতু অ্যানোডের দিকে বাঁকায় যায়, এটা পজিটিভ ট্যাক্সিস। বুঝছো? বুঝিয়েছো বাবারা? তাহলে হাইড্রা হচ্ছে কি করে? পজিটিভ ট্যাক্সিস দেখায়। আর অ্যামিবা কি করে? নেগেটিভ ট্যাক্সিস দেখায়। কি ট্যাক্সিস? গ্যালভানোট্যাক্সিস। প্রশ্ন খুব কঠিন হইলে বলবে কোন ধরনের ট্যাক্সিস দেয়, পজিটিভ গ্যালভানোট্যাক্সিস, নেগেটিভ রিওট্যাক্সিস, নেগেটিভ গ্যালভানোট্যাক্সিস, এইভাবে দিবে। আর প্রশ্ন সহজ হইলে বলবে অ্যামিবা কি, পজিটিভ না নেগেটিভ। প্রশ্ন আরো সহজ হইলে বলবে অ্যামিবার যে চলনটা এটা কোন ধরনের ট্যাক্সিস, রিওট্যাক্সিস, থিগমোট্যাক্সিস, কোনটা? গ্যালভানোট্যাক্সিস। বুঝছো প্রশ্নের প্যাটার্ন? এটা হচ্ছে কাহিনী। সনো, সনো কথাটার মানে ওই মিম আপু মুখে যেটা মাখে ওইটা না কিন্তু। হ্যাঁ, একটু আগে পড়াইছে, এগুলো করলে ওই যে ক্যান্সার হবে, প্যারাবেন তৈরি হবে। হ্যাঁ, ওই কাজগুলো করা যাবে না। এই সনো বা ফনো এইটার মানে হচ্ছে শব্দ, সাউন্ড। তো সাউন্ড নিয়ে যে কথাবার্তাগুলো হবে সেটা হচ্ছে আমার সনোট্যাক্সিস। সাউন্ড নিয়ে যে কথাবার্তাগুলো হবে সেটা হচ্ছে আমার সনোট্যাক্সিস। বুঝিয়াছো বাবারা? এরপর চলে আসো অ্যানিমোট্যাক্সিস। অ্যানিমো, অ্যানিমে, হ্যাঁ অ্যানিমে, নারুটো। আচ্ছা, অ্যানিমোট্যাক্সিস মানে হচ্ছে এয়ার, বাতাস নিয়ে কথাবার্তা হবে। এয়ার থেকে অ্যানিমো। ওই যে নিউমোট্যাক্সিক, অ্যাপনিউস্টিক প্রেসার তোমরা পড়ছো না শ্বসন শ্বাসক্রিয়াতে? ওইখান থেকে মনে রাখবা যে অ্যানিমোট্যাক্সিস এটা হচ্ছে বায়ু প্রবাহ নিয়ে কথাবার্তা। তো বায়ু প্রবাহের দিকে চলন হলে পজিটিভ অ্যানিমোট্যাক্সিস, বায়ু প্রবাহের বিপরীত দিকে চলন হলে নেগেটিভ অ্যানিমোট্যাক্সিস। না আমি কি কিছু বলছি? আমি তো কিছু বলি নাই। না, তোরা ভালো না। আচ্ছা, এরপরে আসো সাপেক্ষ ট্যাক্সিস মানে কি? একটার সাপেক্ষে আরেকটা, একটার সাপেক্ষে আরেকটা। মনে করো একই জিনিস একসাথে দুই ধরনের উৎসের প্রতি সে ট্যাক্সিস দেখাইতেছে, এটা হচ্ছে সাপেক্ষ ট্যাক্সিস। এটা নিয়ে উদাহরণ টরণ লাগবে না, যেগুলোর উদাহরণ লাগবে সেগুলোর উদাহরণ আমি বোঝাই ফেলছি অলরেডি। আশা করি তুমি পারবা। ওই পারবা না? বুঝিয়াছো বাবারা? পরেরটাতে চলে আসো। ট্যাক্সিসের দিকমুখিতার উপর ভিত্তি করে 5 প্রকার। এক, চিন্তা করো, উৎসের দিকমুখিতা 2 প্রকার, পজিটিভ নেগেটিভ। উৎসের ধরন তোমার 6 থেকে 7 প্রকার পড়ছি, জিওট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস, রিওট্যাক্সিস, হাবিজাবি। এখন বলছে দিকমুখিতার, ট্যাক্সিসের দিকমুখিতা, যে ট্যাক্সিসটা কেমন, ও যে চলতেছে ও চলাটা কেমন, ও যেমন আকাই বাঁকায় চলবে নাকি সোজা স্ট্রেট ফরওয়ার্ড চলবে, এইটার উপর ভিত্তি করে ট্যাক্সিসের 5 প্রকার আছে। তো আমরা যেটা পড়বো দেখো যে হুম, কই গেল? ক্লাইনোট্যাক্সিস, জাস্ট 2টা কথা মনে রাখবা। ক্লাইনোট্যাক্সিস আর হচ্ছে ট্রপোট্যাক্সিস একে অপরের বিপরীত। ক্লাইনোট্যাক্সিসে জোড় সংবেদঙ্গ থাকবে, এটা মনে রাখো, জোড় সংবেদঙ্গ থাকবে না। ক্লাইনোট্যাক্সিসে জোড় সংবেদঙ্গ থাকবে না। আচ্ছা, জোড় সংবেদঙ্গ থাকবে না, কিন্তু ট্রপোট্যাক্সিসে জোড় যে উদ্দীপনাটা আছে সংবেদঙ্গ থাকবে। তাহলে সংবেদঙ্গ থাকবে কোথায়? ট্রপোট্যাক্সিস। আর থাকবে না কোথায়? ক্লাইনোট্যাক্সিস। ক্লাইনোট্যাক্সিসের উদাহরণ হচ্ছে যত ধরনের ফ্লাই আছে। ফ্লাই মানে মাছি, বাটারফ্লাই, ব্লো ফ্লাই,
অমুক ফ্লাই, তমুক ফ্লাই, লালু ফ্লাই। লালু মানে হচ্ছে আব্দুল্লাহ নোমান, আব্দুল্লাহ নোমানকে আমরা হচ্ছে লালু বলি। হ্যাঁ, লালু ফ্লাই, যত ফ্লাই বলবো সবাই হচ্ছে ক্লাইনোট্যাক্সিস, ওর কোনো জোর সংবেদঙ্গ নাই। আর ট্রপোট্যাক্সিস মানে যার জোর সংবেদঙ্গ আছে, যেমন কে মাছের উকুন, উকুন, মাছের উকুন। হ্যাঁ, তোমাদের চুলে যে উকুন হয় ওই উকুন না, কিন্তু মাছের গায়ে উকুন পাওয়া যায়, ওটা হচ্ছে তোমার ট্রপোট্যাক্সিস। বুঝছো বাবারা? ওকে, ডান। এরপরে চলে আসো, একটা আছে মেনো, একটা হচ্ছে নেমো। নামের মধ্যে আনসার আছে, নামের মধ্যে আনসার আছে। নেমোট্যাক্সিস, নেমো মানে নেমোনিক, নেমোনিক লাগবে, তার মানে সে স্মৃতিমূলক একটা ব্যাপার থাকবে। নেমো মানে কি, স্মৃতির মূলক একটা ব্যাপার থাকবে, তার মানে সেই জিনিসটা মনে রাখবে। যেমন পাখি বাসা থেকে যখন চলে যায়, সন্ধ্যার সময় বাসায় আবার ফিরে আসে না, ও কিন্তু স্থান চিহ্নিত করতে করতে যায়। যেমন মৌমাছি এই কাজটা করে, কিন্তু মৌমাছি এই কাজটা করে। তো সে যেদিকে যাইতেছে আবার কিন্তু ওই বরাবর সে ফিরে চলে আসবে, তার আগের অবস্থানে ফিরে আসতে পারে ওই নেমোনিক দিয়ে, স্মৃতি দিয়ে। এটা হচ্ছে তার নেমোট্যাক্সিস। বুঝতে পেরেছো? আর মেনোট্যাক্সিস যেটা, এই মেনোট্যাক্সিস মানে হচ্ছে ট্যাক্সিস প্রাণীর সাথে কৌণিক ভাবে চলবে, কৌণিক ভাবে চলবে। যেমন সূর্য যদি এই দিকে ওঠে, পিঁপড়া এইদিকে সোজা যাবে না, একটু বাঁকায়ে যাবে। এই যে কৌণিক যে চলনটা, চলনটা কৌণিক, কৌণিক চলন, সেইটা হচ্ছে তোমার মেনোট্যাক্সিস। বুঝতে পারছো? মেনো, মেনো, মেনু কার্ড। আমি মনে রাখতাম মেনো মানে হচ্ছে মেনু কার্ড। ওই যে কি হবে তোমাদের ফারিয়ার অফ মিমাপুত কিপটা, এ যেদিন রেস্টুরেন্টে যাবে, মেনু কার্ডটা দেখলে, যে মেনু কার্ড দেখলে বিল টিল দেওয়া লাগবে, আমরা মেনু কার্ড বের করবো, ও কোনায় চলে যাবে, একদম কোনায় চলে যাবে, যে যেন ওই কেউ কিছু না দেখতে পায়, হ্যাঁ দেখতে না পায়। খাবার টাবার খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ, ও বিল একটা দেওয়ার কথা ছিল, আচ্ছা তুই দিয়ে দে, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো এই যে মেনু, মেনু দেখলে ফারিয়া আরাফু কোনায় চলে যায়, দ্যাট মিনস কৌণিক চলন। মেনোট্যাক্সিস মানে কৌণিক, আর নেমোনিক মানে তো তুমি জানো যে স্মৃতি একটা ব্যাপার আছে। ওকে, বুঝছো? এরপর চলে আসো টেলোট্যাক্সিস। এই যে টেলোট্যাক্সিস, এই টেলোট্যাক্সিস জিনিসটা কি? টেলোট্যাক্সিস মানে হচ্ছে, মানে মনে করো, কি বলা যায়, কাকে দিয়ে উদাহরণ দেব, মনে করো জীবন ভাই, জীবন ভাই এত মোটা হচ্ছে, তাই না, শুধু সারাদিন খাচ্ছে। মনে করো যে হাফিজ ভাই জীবন ভাইকে বলতেছে যে চলো আজকে হচ্ছে আমরা বার্গার খেয়ে আসি। ঠিক আছে, জীবন ভাইকে বলতে বার্গার খেয়ে আসতে। এদিকে মনে করো যে আর কে, আমাদের হচ্ছে নোমান, নোমান যে লালু, ও বলল ভাই চলেন পুরান ঢাকায় নাজিরা বাজারে যাই, যে বিরিয়ানি খেয়ে আসি। এখন কোনটা শক্তিশালী, বার্গার না বিরিয়ানি বলো তো? জীবন ভাই বিরিয়ানি খাইতে চাইবে, হ্যাঁ ওনার কাছে বিরিয়ানিটা ফেভারিট, তো উনি বিরিয়ানির দিকে চলে যাবে। দ্যাট মিনস এই যে দুইটা বা ততোধিক যে উদ্দীপনা, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে উদ্দীপনা, শক্তিশালী যেটা, তার দিকে সাড়া প্রদান করাই হচ্ছে তোমার টেলোট্যাক্সিস। যেমন এই মৌমাছির কথা চিন্তা করো, মৌমাছির একদিকে সূর্য টান দেয় যে দিন আসছে তুই আয়, আর একদিকে তাকে ফুল টান দেয় যে আয় মধু আহরণ করি। এখন মৌমাছি কোন দিকে যাবে, সূর্যের দিকে যাবে কাজ করতে যাবে, নাকি মধু আহরণ যাবে? ওর কাছে মধু আহরণটা বেশি ইম্পর্টেন্ট। তো এই শক্তিশালী উদ্দীপকের দিকে সে যাওয়া শুরু করবে, ফুলের দিকে যাবে। এটাই হচ্ছে তার টেলোট্যাক্সিস। বুঝছো? এই তোরা যে এক একজনের মেনশন দিতেছিস, এরপরে তো আমার লাইভ ক্লাস নেওয়া বন্ধ হয়ে যাবে। এই কারণে এক ক্লাসে না, কাউরে পচাই নাই তো, আমি কাউরে পচাইছি, তোমাদের বুঝাইতেছি, তোমারে বুঝাইতেছি যে টেলোট্যাক্সিসটা কি, শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া প্রদান। মেনোট্যাক্সিস কি, দিকমুখিতা কৌণিক হবে, তোমারে বুঝাইতেছি। তোরা যে কি বলিস না, যা দুষ্টু কোথাকার। ওকে, চলো এরপর চলে এসো, আমরা ট্যাক্সিস পড়ে ফেলছি। ট্যাক্সিস নিয়ে আর কারোর কোনো সমস্যা আছে? এই ট্যাক্সিস প্রচুর লেভেলের ইম্পর্টেন্ট, ট্যাক্সিস থেকে প্রশ্ন হবেই। ট্যাক্সিস নিয়ে কারোর কোনো সমস্যা আছে? এই যে একজনের নাম দিছে এপিস মেলিফেরা, এপিস ইন্ডিকা হচ্ছে মৌমাছির নাম, একই বাবা মৌমাছি থেকে অনুপ্রাণিত নাকি? এই ট্যাক্সিস নিয়ে কোনো সমস্যা, যার যার সমস্যা ছিল বলো, ট্যাক্সিস বুঝছো কিনা? বলো বলো বলো, বলে ফেলো। বুঝছি, হ্যাঁ
এখন চলো তাইলে আমরা এখন ট্রপোট্যাক্সিস গেল, এরপর চলে আসো প্রতিবর্তী ক্রিয়া। এই যে প্রতিবর্ত ক্রিয়াটা তোমার আমি যতটুকু বুঝাবো ততটুকু বুঝবা, বেশি ডিপে যাওয়ার দরকার নাই। এসব কি? ও আফটার শেভ লোশন দিলাম মুছে। চলো প্রতিবর্ত ক্রিয়া অ্যাকচুয়ালি জিনিসটা কি? রিফ্লেক্স। এই রিফ্লেক্স কিভাবে হয় যেভাবে বলতেছি ওইভাবেই শুনো। ফার্স্ট অফ অল এইখানে তো ব্রেন আছে, তোমার যদি ব্রেন না থাকে তাহলে তোমার প্রতিবর্ত ক্রিয়া হবে না, এটা হচ্ছে কথা। আর এইখানে কি ছিল? সুষুম্না কাণ্ড ছিল, মনে করো এখানে সুষুম্না কাণ্ড আছে, হ্যাঁ সুষুম্না কাণ্ড পিঠ বরাবর আছে। তো এই দুইটাই কিন্তু আমাদের প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্সটা নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে বলো? তোমার হাতে মনে করো একটা চিমটি কাটছি, আমি নিজের হাতেই চিমটি কাটলাম, একটা ব্যথা পাবো না? ব্যথা পাচ্ছি মানে কি? এটা গেল, এইখান থেকে গেল, যাওয়ার পরে ব্রেনে যাবে। এখন এইটা মনে করো যে এইখানে যদি আমার হাত থাকে, এইখানে চিমটি কাটলাম, এটা যাইতে যাইতে এখানে কত রাস্তা পার হইতে হবে না? তো সুষুম্না কাণ্ড কি চিন্তা করলো যে ব্রেনে যাওয়ার দরকার নেই, আমি তোরে পাঠাই দিলাম, যা তুই সিগন্যাল পাঠাই দে, তুই রেসপন্স দেখাই দে। সো হাতটা সরাই নিছি। এইটা হচ্ছে একটা প্রতিবর্ত ক্রিয়া। আরেকটা আছে যেটা ব্রেনে যায়, এখান থেকে ব্রেনে যাবে, ব্রেন প্রসেস করবে, আবার পাঠাবে। সো দেখো আমাদের যেটা লাগতেছে, একটা হচ্ছে গ্রাহক লাগতেছে, মানে যে গ্রহণ করবে। চিমটি কাটছি, আমার হাতটা গ্রহণ করলো না, গ্রাহক অঙ্গ। এরপরে যেটা নিয়ে গেছে এটা হচ্ছে আজ্ঞা, মানে কি বলা যায়, সেন্সরি, ইংলিশ টার্ম, বাংলা টার্ম আমি ভুলে গেছি। এটা হচ্ছে সেন্সরি, তাই না? সেন্সরি যে এবার এখানে প্রসেস হবে, সুষুম্না কাণ্ডেও হইতে পারে, ব্রেনেও হইতে পারে। এইখানে হচ্ছে প্রসেস হইতে হবে। কোনটা বুঝো নাই বাবা? এই না কোনটা বুঝো নাই বলো? যেটা বুঝো নাই আমারে বলবা যে এটা বুঝি নাই, ঠিক আছে? ওকে, তো দেখো, আর এই যে সিগন্যালটা যে প্রসেস করলো, এইটা হচ্ছে কেন্দ্র, প্রতিবর্ত কেন্দ্র, তাই না? আর এই যে যেখানে আসলো সেটা হচ্ছে মোটর, সেটা হচ্ছে কি? মোটর। তাহলে কয়টা পেলাম? 1 2 3 4। আর এইখানে হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের কি বলে, সাপ্লাই দেয়, আজ্ঞা বহন করে সেই অঙ্গটা। টোটাল 5টা প্রতিবর্ত ক্রিয়ার অংশ। কয়টা? টোটাল 5টা। ওকে, এখন দেখো প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকার আছে, একটা সরল প্রতিবর্ত ক্রিয়া, একটা আছে তোমার হচ্ছে সরল মানে সিম্পল সুপারফিশিয়াল যেটা, একটা আছে ডিপ প্রতিবর্ত ক্রিয়া, আরেকটা আছে হচ্ছে তোমার ভিসেরাল। ভিসেরাল মানে ভিতরের দিকে যে কাজগুলো হবে, ভিসেরাল প্রতিবর্ত ক্রিয়া। ওকে, দেখো ওকে, দেখো সরল প্রতিবর্ত ক্রিয়া যদি বলে, সরল প্রতিবর্ত ক্রিয়া সেন্টার কোনটা? ব্রেন কিন্তু হবে না। সরল মানে এটার সেন্টার হবে এক কথায় সুষুম্না কাণ্ড। সরল মানে কোনটা? সুষুম্না কাণ্ড। ও ব্রেনে পাঠাবে না, না। বুঝিয়াছো বাবারা? এই সরল প্রতিবর্ত ক্রিয়া কোনটা? এই যে আমি তোমার চিমটি দিলাম, তোমার পায়ে মনে করো সুড়সুড়ি দিলাম, সুড়সুড়ি দিলে কি হবে? তুমি সুড়সুড়ি পাবা, ওই কাতুকুতু বলে, কাতুকুতু। হ্যাঁ, এটা হচ্ছে কাহিনী। এটা হচ্ছে তোমার সরল প্রতিবর্ত ক্রিয়া। ডিপ কোনটা? ডিপ রিফ্লেক্স কোনটা? ওই যে টেন্ডনে যদি কোথাও ঝামেলা করি, টেন্ডনে মনে করো একটা বাড়ি মারলাম, তোমার টেন্ডনে হাতুড়ি দিয়ে ঠাস করে একটা বাড়ি মারলাম, ঠিক আছে? এগুলোকে জার্ক বলা হয়। তোমরা যখন উপর লেভেলে উঠবা, ওই যে জাফর ইকবাল স্যারের মতো পরবর্তী শ্রেণীতে জানতে পারবে, ঠিক আছে? জার্ক বলা হয়, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক। নি জার্ক মানে কি? হাঁটুতে তোমার যে টেন্ডনে একটা ছোট করে হাতুড়ি আছে, হ্যাঁ, যে ডাক্তার যখন তোমরা মেডিকেলে চান্স পাবা, দোয়া করি, যখন এখন ছোট ছোট হ্যামার আছে হাতুড়ি, এটা দিয়ে আমরা বাড়ি মারি, টুকুস 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 করে বাড়ি মারি। বাড়ি মারলে আমরা দেখতে পাই যে আসলে যে রিফ্লেক্সটা কেমন দিতেছে। তাহলে কি হইলো? কনুইতে, হাঁটুতে, হাঁটু ভাঁজ করা, এই টেন্ডনে কোনো ঝামেলা করলে সেটাকে আমরা বলি ডিপ রিফ্লেক্স। আর ভিসেরাল, ভিসেরাল মানে কি? ভিতরে আন্তর্জন্ত্রীয় যেগুলো আছে, অন্ত্র রিলেটেড যেগুলা, মূত্র বিসর্জন, তারপর হচ্ছে ডেফিকেশন, এই হাবিজাবি কথাবার্তাগুলা, এটা হচ্ছে ভিসেরাল রিফ্লেক্স। বুঝিয়াছো? হ্যাঁ, এখন চলো, এই যে আবার সমস্যা করছে, মিজাজটা খারাপ হয়ে যায়। চলো 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 চলো। হুম, আমরা কি পড়লাম? ট্যাক্সিস পড়া শেষ। প্রতিবর্ত ক্রিয়া, এই যে
প্রতিবর্ত ক্রিয়ার বিভিন্ন সংজ্ঞা আছে, বলছে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই, দেখো মস্তিষ্কের নির্দেশ ছাড়াই শুধুমাত্র স্বতঃস্ফূর্ত হইতে হবে, এটা স্বতঃস্ফূর্ত হইতে হবে এবং সুষুম্না কাণ্ডের মাধ্যমে সে প্রতিক্রিয়াটা দিয়ে দিবে, এটা হচ্ছে আমার প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, এইখানে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, বৈশিষ্ট্যগুলো অলরেডি আমরা বলে ফেলছি। ঘটনাটা কি হবে, যদি কোনো একটা একসাথে 2-3টা উদ্দীপনা পায়, সে মনে করো যে ওই যে বিরিয়ানি আর বার্গারের মতো, একসাথে যদি 2টা উদ্দীপনা পায়, সে কি করবে, একটা উদ্দীপনাকে মাইনাস করে দেবে, যেটা কম সেটাকে মাইনাস করে দিবে। এটাও কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার একটা ব্যাপার স্যাপার। তো প্রতিবর্ত চক্রতে কি কি থাকে দেখো, জাস্ট হেডলাইন লাগবে। একটা গ্রাহক থাকে, অন্তর্বাহী, বাংলাটা ভুলে গেছিলাম, এটা হচ্ছে অ্যাফ্রেন্ট বা সেন্সরি কেন্দ্র থাকবে, তারপরে বহির্বাহী ইফ্রেন্ট বা মোটর, আর প্রভাবিত অঙ্গ, যে অঙ্গটা প্রভাবন করবে। বোঝা গেছে, যেমন মশা কামড়াইলো, তাহলে এই হাতে মশা কামড়াইছে, এটা গ্রাহক, সেন্সরির মাধ্যমে গেল, প্রসেস করলো, মোটরের মাধ্যমে আসলো, মশাটাকে মারলাম, তাহলে এই হাত হচ্ছে প্রভাবিত অঙ্গ। টোটাল 5টা, তাহলে প্রতিবর্ত চক্রের উপাদান কয়টা, টোটাল 5টা। বুঝিয়াছো? হ্যাঁ, মিস্টার বিনে দেখছো, কার্টুন দেখবা, কার্টুন দেখলে অনেক মজা পাবা। ঠিক আছে, ওকে, এইখানে এই কথাগুলো লেখা আছে যে কিভাবে কি হয়, এই চিত্র মনে রাখা দরকার নেই, আমি যেমনে বলছি ওইভাবে মনে রাখবা। সুষুম্না কাণ্ডতে গেল, ব্রেনে গেল, এই হাবিজাবি কথাবার্তা, গ্রাহক গ্রাহক। এইখানে চলে আসো, সহজাত রিফ্লেক্স মানে কি? সহজাত রিফ্লেক্স মানে হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স, যেটা তোমাকে শিখাই দিবে না। অর্জিত রিফ্লেক্স বা সাপেক্ষ মানে কি, কন্ডিশন, যেটা তোমাকে শিখাই দেওয়া লাগবে, একটা শর্ত আছে এই কাহিনী। এই দেখো, সুপারফিশিয়াল অলরেডি বলছি, যেটা সুরসুরি দিতে হবে। ডিপ প্রতিবর্ত বা ডিপ রিফ্লেক্স টেন্ডনে দিতে হবে, হাঁটুর ঝাঁকুনি অলরেডি বলছি, জার্ক বলে যেটাকে। ভিসেরাল, এই যে হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র, মূত্রাশয়, এই হাবিজাবি কথাগুলো হচ্ছে ভিসেরাল। বুঝতে পেরেছো? পড়ানো হয়ে গেছে, পড়ানো অলরেডি হয়ে গেছে, জাস্ট একটু মনোযোগ দিলে বুঝতে পারবা, দেখবা যে যা পড়াইছি 10-20 পৃষ্ঠা তোমার পড়া হয়ে গেছে। চলো, কন্ডিশন রিফ্লেক্স যেটা হচ্ছে অর্জিত, ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। আর সহজাত মানে স্বভাবতই। আমি মনে করো কন্ডিশন রিফ্লেক্স মানে হচ্ছে একটা শর্ত থাকবে, তুমি দেখতেছো জিনিসটা, তুমি দেখতেছো, তুমি সেটার ঘ্রাণ নিতেছো, গন্ধ শুকতেছো বা চিন্তা করতেছো। তেঁতুল খেয়েছো কখনো? তেঁতুল, তেঁতুল লবণ দিয়ে খাইতে হয়, আহ একদম মজা। হ্যাঁ, তেঁতুল খেয়েছো বলো তো বাবারা? একবার প্র্যাকটিক্যালে এমন হয়েছিল, মেডিকেলে তো প্র্যাকটিক্যাল করতে বলে যে পায়ে বাড়ি মারতে হয়, ওই যার হাতুড়ি দিয়ে টেস্ট করতে হয়। সো ম্যাম এইখানে দাঁড়ায় আছে, আমারে বলতেছে যে টেস্ট কর, আমি বাড়ি মারতেছি, তা দেখি পা নড়তেছে না, তো কি করলাম, একটা হাত ওই যে দিলাম, দেওয়ার পরে যখন বাড়ি মারলাম, এক হাত দিয়ে আমি টান দিলাম, আমাদের ম্যাম এই যে নড়ছে। হ্যাঁ, একটু চালাক না হইলে দুনিয়ায় টেকা কঠিন, না নড়লেও জোর করে নড়াই দিব। হ্যাঁ, হাঁচি কাশি এগুলাও তো হবে, প্রতিবর্ত ক্রিয়া হবে। ঠিক আছে, ওকে, তাহলে কি হইলো, এই যে রিফ্লেক্স কন্ডিশন, তার মানে তুমি দেখতেছো, চিন্তা করতেছো, ঘ্রাণ করতেছো, এগুলো কন্ডিশনাল, ঠিক আছে, বা সাপেক্ষ, কারোর উপর একটা ডিপেন্ড করতেছে। যে তেঁতুলের কথা বলছি, লালাক্ষরণ হবে, এটা কিন্তু একটা সাপেক্ষ, ঠিক আছে। কিন্তু যখন সহজাতের কথা বলবো, সহজাত মানে স্বভাব জাতই, ওই যে বলে না ওর স্বভাব খারাপ, ওর স্বভাব খারাপ মানে কি, ব্যাপারটা এরকম যে ও মানে জন্ম থেকে ওই ওই অবস্থা। যেমন হচ্ছে সামুদ্রিক কাসিম, কাসিমের একটা উদাহরণ আছে, এগুলোকে বলা হয় ইনস্টিংক্ট। যেমন তুমি যদি হেরিঙ্গাল পাখির কথা চিন্তা করো, যে বাচ্চা যখন খাবারটা নিয়ে আসে, বাচ্চা তখন ওই উদরের এখানে ঠোকর দেয়, হ্যাঁ ঠোঁটের এখানে ঠোকর দেয়, তখন সে বুঝতে পারে, এইটা একটা ব্যাপার। তো এগুলো হচ্ছে ইনস্টিংক্টের উদাহরণ। কিসের উদাহরণ? ইনস্টিংক্টের উদাহরণ। বোঝা গেছে? এরপরে চলো, ডারউইন সাহেব এটা একটু দেখবা। এইখানে যেটা লাগবে, এই যে ইনস্টিংক্টের মধ্যে কিছু জিনিস আছে ফিক্সড, যেটা আজীবন করেই যাবে, ওকে করতেই হবে। এটা হচ্ছে কি ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, যেটাকে বলা হয় ফ্যাপ। এই ফ্যাপের কয়েকটা বৈশিষ্ট্য আছে। ফ্যাপের বৈশিষ্ট্য যেটা প্রজাতি ভেদে নির্দিষ্ট, এটা একমুখী হয়, ঠিক আছে, আমরা পড়বো। তো এই যে ফ্যাপ, ফ্যাপের বৈশিষ্ট্য কই, এই যে ফ্যাপের বৈশিষ্ট্য, দেখো ফ্যাপের একটা
সাচ থাকবে, স্টেরিওটাইপ থাকবে, তার মানে টোটাল প্রজাতি মিলে একই ধরনের কাজ করবে, এদের আচরণ সবসময় কি হবে, একই রকম হবে। তারপর সার্বজনীনতা, তারপর একটা প্রজাতির মধ্যে যা আছে, হেরিঙ্গাল পাখি একটা না, ওই হেরিঙ্গালের মধ্যে যতগুলো হেরিঙ্গাল পাখি আছে সবাই একই রকম জিনিস দিবে, একই রকম আচরণ করবে, তার মানে সেম প্রজাতি একই ধরনের কাজ করবে। ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, তার মানে এইখানে যে বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও সে ওই কাজ করা শুরু করবে, মানে ও যদি আলাদা হয়ে যায় সে ওই একই কাজ করাই শুরু করবে। ওই টম এন্ড জেরি দেখছো না, যে টম যখন হচ্ছে জেরিকে ধরতে যায়, জেরি হাঁসের সাথে সাথে হাঁস সেজে হাঁটা শুরু করে, ব্যাপারটা ওই রকম, যে সে যদি বিচ্ছিন্ন হয়ে যায় সে তাও একই রকম আচরণ, কিন্তু ইঁদুর তো ইঁদুরই, জেরি তো জেরি, ও হাঁসের সাথে মিশলেও কিন্তু হাঁস হইতে পারবে না, ঠিক আছে। ব্যালিস্টিকনেস, সাড়া যদি একবার দেওয়া হয় তখন এই পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে সাড়া অপরিবর্তিত থাকবে। ব্যালিস্টিকনেস মানে সে নির্দিষ্ট অবস্থায় থাকে, সে কখনো অপরিবর্তন হবে না, তুমি যত পরিমাণ স্টিমুলাসই দাও না কেন। আচ্ছা জীবন ভাই, দাঁড়ান আমি দেখতেছি। উদ্দেশ্যের একনিষ্ঠতা, একনিষ্ঠতা মানে ও একটা মাত্রই কাজ করবে, ঠিক আছে, ও মাত্র একটা কাজ করবে, তারপর একই রকম আচরণ করবে, এবং প্রত্যেক প্রজাতি একই রকম আচরণ করবে, এবং যত প্রকারই স্টিমুলাস দিই না কেন ওর আচরণ সেমই থাকবে, পরিবর্তন হবে না। বোঝা গেছে, এইগুলা হচ্ছে আমার ব্যালিস ফ্যাপের বৈশিষ্ট্য। পরীক্ষা আসবে কোনটি নয়, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই যে ইনস্টিংনেস, টুনটুনি পাখি বাসা নির্মাণ, যদি টুনটুনি পাখির বাসা নির্মাণ করতে থাকো, টুনটুনি পাখি বাসা নির্মাণ করার পরে এর চারদিকে সে 3-4 বার রাউন্ড মারে। হ্যাঁ, এই যে জীবন ভাইয়ের যেমন কোনো কাজ কাম নাই, হুদাই সে হচ্ছে কি করে, আমার পিছনে লাগার চেষ্টা করে। হ্যাঁ, এটা হচ্ছে জীবন ভাইয়ের ইনস্টিংক্ট। যেমন এই টুনটুনি পাখি বাসা বাঁধা হয়ে গেলে কি করে, চারিদিকে রাউন্ড মেরে দেখে যে আমার বাসা বাঁধা শেষ হয়েছে কিনা, যদি বাসা বাঁধা শেষ হয়ে যায় তখন সে বাসা বাঁধাটা স্টপ করে দেয়, এটা একটা ইনস্টিংক্ট বাসা নির্মাণ। জীবন ভাই কি করে, সব সময় আমার পিছনে লাগতে থাকবে, আমার পচাতে থাকবে, এখন দেখবে যে আমি আসলে খেপছি কিনা, আমি যদি খেপে যাই তখন জীবন ভাই থেমে যাবে, ব্যাপারটা এরকম, বুঝছো। এইটা হচ্ছে কাহিনী, ক্লিয়ার। তো এইটা একটা ব্যাপার, টুনটুনি পাখি ঘুরতে থাকে। সহজাত আচরণ যাচাই, ওই একই জিনিস। পাখির মাইগ্রেশন, মাইগ্রেশন মানে কি, মাইগ্রেশন মানে এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়, এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়, ওই যে মাইগ্রেটরি বার্ড বলে না, এই পাখির যে মাইগ্রেশন হয়, এখানে তুমি জাস্ট নাম্বারটা পড়বা, কত নাম্বার, 1400 মাইল ধরে আগায়, কতগুলা পাখি আছে, পরিযায়ী পাখি বলে, এদেরকে বলা হয় পরিযায়ী পাখি। এই যে বাংলাদেশে যে পাখি আছে 500 প্রজাতির পাখি আছে স্থায়ী, আর 300 প্রজাতি হচ্ছে বিদেশি পাখি। এই পাখি যত ধরনের মাইগ্রেশন ঘটে, মাইগ্রেশন হইতে পারে 4 ধরনের। কত ধরনের মাইগ্রেশন হইতে পারে, 4 ধরনের মাইগ্রেশন হইতে পারে। 4 ধরনের মাইগ্রেশন কি কি, হ্যাঁ, 1 নম্বর, একটা হচ্ছে দেখো এলিমেন্টারি মাইগ্রেশন। কোন মেন্টারি, এলিমেন্টারি মাইগ্রেশন। 2 নম্বর, আমরা মাইগ্রেশন পড়াইতেছি, এই মাইগ্রেশন মানে মেডিকেলের মাইগ্রেশন না, পাখির মাইগ্রেশন, ওই যে সাইবেরিয়া থেকে শীতকালে চলে আসে, এইসব হাবি জাবি কথাবার্তা। একটা আছে গ্যামেটিক মাইগ্রেশন। 3 নম্বর হচ্ছে ক্লাইমেটিক, ক্লাইমেটিক মাইগ্রেশন। 4 নম্বর হচ্ছে অসমো রেগুলেটরি, অসমো রেগুলেটরি, রেগুলে, বানান ভুলে গেছি, নিশাতাপুরে টাকা দরকার। আচ্ছা এই বানানটা নিশাতাপুর কাছে জেনে নিবা, আমি বাংলায় লিখে দিই, অসমো রেগুলেটরি, রেগু লে, রেগুলেটরি সম্ভবত, আচ্ছা যাই হোক, অসমো রেগুলেটরি মাইগ্রেশন, ঠিক আছে। তো এই যে 4 ধরনের মাইগ্রেশন আছে, পাখির যে মাইগ্রেশন হয় 4 ধরনের মাইগ্রেশন হয়, বুঝতে পেরেছো। কি কি মাইগ্রেশন, এলিমেন্টারি মানে পরিপাক তন্ত্র, তার মানে খাদ্য নাই, পাখির সেই যে এরিয়াতে পাখিটা ছিল সেখানে তার কোনো খাদ্য নাই, খাদ্য নাই মানে কি, সে এবার উড়ে উড়ে যেখানে খাদ্যের সঞ্চয় আছে সেইখানে চলে যাবে, এটা হচ্ছে এলিমেন্টারি মাইগ্রেশন। এরপর চলে আসো গ্যামেটিক মাইগ্রেশন। গ্যামেট দেখেই বুঝতে পারছো, যৌন ক্রিয়া সম্পন্ন করবে, প্রজনন করবে, পাখির জন্য যে জায়গাটাই আছে সেখানে সে প্রজনন করতে পারবে না, এইটা একটা ব্যাপার। সবাই ইয়ারফোন কানে দাও, একটা হচ্ছে সিম্পল কথা বলি, যে আহ কুকুরকে দেখছো হয়তো, আশ্বিন কার্তিক মাস আসলে কুকুর যেখানে সেখানে কাজ করা শুরু করে দেয়, ঠিক আছে, কিন্তু পাখিদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে জিনিসগুলা একটু হেজিটেশন পূর্ণ, রাইট। তো এটার জন্য তোমাকে একটা পরিবেশে যাইতে হবে,
তো এই যে প্রজননের জন্য পাখি যখন মাইগ্রেশন করে সেটা হচ্ছে গ্যামেটিক মাইগ্রেশন। ক্লাইমেটিক মাইগ্রেশন এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। মনে করো তাপমাত্রা সাইবেরিয়াতে হঠাৎ করে কমে গেছে, সেখানে পাখিরা থাকতে পারতেছে না, ওই তাপমাত্রার কারণে যে কমে গেছে এটার কারণে ক্লাইমেটিক মাইগ্রেশনটা ঘটে, তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? এরপর চলে আসো অসমো রেগুলেটরি মাইগ্রেশন। অসমো রেগুলেটরি মাইগ্রেশন হচ্ছে দেহের যে পানির সাম্যতা আছে, পানির সাম্যতা রক্ষার জন্য মাইগ্রেশন। তোমার বডিতে হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে গেছে, যে এলাকায় আসো সেখানে ডিহাইড্রেশন হয়ে গেছে, সো পানি নাই, তুমি অন্য এলাকায় চলে গেছো যেখানে পানি অনেক বেশি আছে। ওই যে একটা গল্প দেখছিলাম কার্টুন মতো ঠাকুমার ঝুলি টাইপের, যে একটা হচ্ছে কি বলে পানকৌড়ি টাইপের বক ছিল, বক, আর অনেকগুলা হচ্ছে ছোট ছোট মাছ ছিল। বলছে যে জল শুকাই যাবে, তো কি করা যায়, বলছে আমি ওই দূরে একটা জলাশয় দেখে আসছি, জলাশয় দেখে আসলে তোমাদেরকে ওইখানে নিয়ে যাব, নিয়ে যাও, এখানে মাছ মেরে মেরে সে খেয়ে ফেলে। তো এই পানি সাম্যতা রক্ষার জন্য অসমো রেগুলেটরি মাইগ্রেশন। তো এই অসমো রেগুলেটরি মাইগ্রেশন কাদের দেখা যায়? অসমো রেগুলেটরি মাইগ্রেশন দেখা যায় মাছে, পাখিদের মধ্যে দেখা যাবে না। অসমো রেগুলেটরি মাইগ্রেশন কাদের দেখা যায়? মাছে। আর বাকিগুলা তো তোমার পাখিতে দেখা যাবে, এগুলো পাখির মাইগ্রেশন। বুঝতে পেরেছো ঘটনাটা? ওকে, ডান। চলো, মানে এই সব দোষ হচ্ছে জীবন ভাইয়ের, সব দোষ জীবন ভাইয়ের। জীবন মানে তো যন্ত্রণা। আমরা তাহলে মাইগ্রেশনের প্রকারভেদ পড়লাম। কয় ধরনের মাইগ্রেশন বাবারা? 4 ধরনের মাইগ্রেশন। বুঝছো? 4 ধরনের মাইগ্রেশন আছে। আমরা অলরেডি মাইগ্রেশন নিয়ে বলে ফেলছি। এদেরকে পরিযায়ী পাখি বলে। বাংলাদেশে 500 স্থায়ী, আর টোটালি বিদেশ থেকে যেগুলো আসে সেটা 300। এরপর এসো মাকড়সার জাল, স্পাইডার ওয়েব। এই যে স্পাইডার ওয়েব মানে ওই যে বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বলতে কি বুঝে জানো? মনে করো এই যে কার কথা বলবো, আহ কাকে পচানো যায়? মাইগ্রেশনের এইগুলো টাইপ কি বইয়ে আছে? বইয়ে থাকলে তো আমি বই থেকেই দেখাই দিতাম বাবা। বইয়ে আছে কিন্তু আজমল স্যারের বইয়ে নাই, অন্য বইয়ে আছে। ওকে, অসমো রেগুলেটরি হচ্ছে তোমার মাছে দেখা যায়, মাছে। এই যে হ্যান্স পিটার্স, এই হ্যান্স পিটার্স কি করছে, সর্বপ্রথম এই মাকড়সার জাল কেমনে বুনছে সেটা সে দেখছে। ওর কোনো খাইয়ে দেয় কাজ নেই, ও মাকড়সার জাল বুনতেছে। তুই বেটা ওই যে রবিন হুড হবি, রবিনসন ক্রুসো ছিল মনে হয় সম্ভবত। মাকড়সা ওই 7 বার উঠছিল, 5 বারের বার ফেল করছিল, এরকম একটা ব্যাপার আছে না, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তুই ওইটা হবি, মোটিভেশন নিবি, তা না ও দেখতেছে মাকড়সা কেমনে জাল বুনে, ও সেটা নিয়ে গবেষণা করছে, এখন সেটা বইতে ঢুকাই দিতে আমরা পড়তেছি, কোনো কাজ কাম নাই, হুদাই মিজাজটা গেল খারাপ হয়ে। হাফিজ ভাইয়াকে নিয়ে কিছু বলেন, তাহলে তো আমার চাকরি থাকবে না। আচ্ছা বলবো, ঠিক আছে। তো হ্যান্স পিটার্স এই কাজটা করছে, এই কাজটা করছে, ওর কোনো খেয়ে দিয়ে কাজ ছিল না, বসে বসে এটা করছে, এখন আমাদের এটা পড়া লাগবে, কিছু করার নাই। তো মাকড়সার জালের ক্ষেত্রে যে জিনিসটা জানবা, এই যে মাকড়সার জাল বোনার জন্য রেশমি সুতা দিয়ে জাল বোনা হয়, এবং উদরীয় একটা সিল্ক গ্রন্থি থাকে, সিল্ক গ্ল্যান্ড। কয়টা গ্ল্যান্ড থাকে জানো? 6টা। কয়টা থাকে? 6টা সিল্ক গ্ল্যান্ড থাকে, ওই যে রেশমি সুতা ইয়ে আসে। হ্যাঁ, বুঝছো? এই যে 6টা হচ্ছে ইয়া থাকে, যেখান থেকে সে কি করে আমাদের এই ইয়াটা বানায়, জালটা বানায়। এই জাল বানানোর ক্ষেত্রে কোন ধরনের প্রোটিন? স্কেলো প্রোটিন। যারা কোষ রসায়ন পড়তেছো, ওই যে কোষ রসায়নের কথা বলতেছিলাম, ওইখানে এই কথাগুলো লেখা আছে। মাকড়সার জালে স্কেলো প্রোটিন থাকে, ঠিক আছে। সিল্ক গ্রন্থি হচ্ছে 6টা। কয়টা? 6টা। এই টান দিয়ে ছেড়ার আগে, ওই মাকড়সার জাল যখন টান দিয়ে ছিটতে যাবা, 1/5 লম্বা হইতে পারে। কত পঞ্চমাংশ? 1/5। বুঝিয়াছো? এই জাল সম্পর্কে পড়বা, এই শয়তান সম্পর্কে একটু জানবা, হ্যান্স পিটার্স। হ্যাঁ, এরপরে চলে আসো অপত্যের প্রতি যত্ন। এইগুলো আমরা যা পড়তেছি না, অপত্যের প্রতি যত্ন, টুনটুনি পাখির বাসা নির্মাণ, তারপর মাকড়সার জাল বোন, এগুলো ইনস্টিংক্ট, মানে সহজাত, মানে এ করবেই। তুই এর বাধা দিলে, তুই যদি এর আটকায়ও রাখিস, ওইখানে বসে এই কাজ করবে, এইখানে বসে বাসা বুঝবে, এটা হচ্ছে কাহিনী। তো মাছের অপত্য যত্ন, মাছের যদি অপত্য যত্নের কথা বলি, এটা 3 কাটা, এটা স্টিকাল বাগ। এটা 2টা জিনিস মনে রাখবা। এর উপর গবেষণা করতে গিয়ে এই যে টিন বার্গেন, বলছিলাম না এই কথাটা বারবার আসবে, কিছু না পারলে টিন বার্গেন দাগাই দিবা। হ্যাঁ,
ঠিক আছে, ঘটনাটা কি? আচ্ছা, বলবো তারা। কোনো ভয়ে কম্পিত নয় এই বীরের হৃদয়। ঠিক আছে, আজকে সবাইরে পচাবো, আজকে লাইভ ক্লাসে সবাইকে পচাবো। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, আসতেছি। এই যে মাছের অপত্য যত্ন, টিন কাটালা স্টিকেল বাগ, যেটা কি করছে, টিন বার্গেন দেখছে। এ প্রথমে কি করে, 1 থেকে 3 বছর বয়সে ম্যাচিউর হয়ে যায়, এবং জনন কাজের জন্য এ যেটা করে, ওই যে ইয়া দেখছো না, ইনস্টাগ্রামে একটা রিলস আছে না, একটা কুকুর হচ্ছে এমনি নাচে, টিডিং টিডিং টিং টিং টিং। জীবন ভাই কিন্তু এরকম নাচে বাসায় বসে। হ্যাঁ, জীবন ভাই মাঝে মাঝে বাসায় বসে নাচে। কেন? নিশাত আপু জীবন ভাইরে নাচায়, নিশাত আপু জীবন ভাইরে নাচতে বলে, আর জীবন ভাই নাচে। এবার যখনই নিশাত আপুর কথা শোনে না, বাসা থেকে বের করে দেয়। এইটা হচ্ছে কাহিনী। সো এই যে তিন কাটালা যে স্টিকেল বাঘ, সেটা হচ্ছে জিগজ্যাগ নৃত্য দেয়। কোন নৃত্য দেয়? জিগজ্যাগ নৃত্য দেয়, এবং সে আকৃষ্ট করে প্রজননের জন্য। ওকে, এবং যখন ডিম পাড়া হয়ে যায়, ওইখানে যদি অক্সিজেন কম হয়, এই তিন কাটালা স্টিকেল বাঘ যেটা করে, ওদের বাসার ওইখানে বসে বসে সে আবার পাখা দিয়ে ডানা ঝাপটায়, পাখা দিয়ে ডানা ঝাপটায়। হ্যাঁ, পাখা দিয়ে ডানা ঝাপটায়। এই যে জীবন ভাইয়ের সাথে মাঝে মাঝে আমি বসি আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু আমার কলেজের সিনিয়র, ডিএমসি সিনিয়র, বসার পরে মাঝে মাঝে ভাবি, ভাইরে জিজ্ঞেস করি, ভাই বিবাহের গুরুত্ব কি, বিবাহ করা কি উচিত? জীবন ভাই হতাশ হয়ে বলে, পুরুষ মানুষ দুই রকম, এক জীবিত, দুই বিবাহিত। এবার বুঝে নে। তার মানে বুঝলাম জীবন ভাই প্রচুর লেভেলের হতাশ। একদিন আমরা কক্সবাজার ট্যুরে গেছি, কক্সবাজার না, সরি সরি, চিটাগাং গেছি ডিভিশনাল এক্সামে। হ্যাঁ, ডিভিশনাল এক্সামে গেছিলাম। ডিভিশনাল এক্সাম আমরা এবারও নিব, সমস্যা নাই। ডিভিশনাল এক্সামে হাফিজ ভাইকে জিজ্ঞেস করতেছি, ভাইয়া বিয়ে কি করা উচিত কিনা? হ্যাঁ, আমি, তারপর হচ্ছে নোমান, লালু, সবাই মিলে জিজ্ঞেস। হাফিজ ভাই সবার আগে সাইডে তাকায় দেখলো যে ভাবি আছে কিনা। যদি ভাবি থাকে তাইলে বিপদ। এখন দেখে যে ভাবি আছে, হাফিজ ভাই সুন্দর করে একটা মুচকি হাসি দিল, মানে বলতে পারলো না কিছু, হ্যাঁ বা না কিছু বললো না। ব্যাপারটা এরকম। তো এই কাহিনীগুলো হচ্ছে এইটাই, সে হচ্ছে জিগজ্যাগ নৃত্য দিবে, নাচানাচি করবে। হ্যাঁ, আর এই যে জনন কাজ সম্পর্কে করবে স্টিকেল বাগ, তারপরে কি করবে, ও হচ্ছে অক্সিজেনটা সরাবে, অক্সিজেনটা সরাবে। অক্সিজেন সরানোকে বলা হয়, মানে অক্সিজেন সরাবে না, পানিকে ঝাপটাবে। ঝাপটাইলে কি হয়, যে যেখানে অক্সিজেন ছিল না, সেই অক্সিজেনটা ওর বাসার কাছে চলে আসবে। অক্সিজেন যেখানে নাই, সেই পানিটা তো চলে গেল ডানা ঝাপটাইলে, বাকি অক্সিজেন যুক্ত পানি চলে আসলো। এটাকে বলা হয় ফ্যানিং, এটাকে কন্নিং বলে, ফ্যানিং বলে। বোঝা গেছে? তাহলে তিন কাটালে স্টিকেল ব্যাকে পাবা হচ্ছে জিগজ্যাগ নৃত্য, টিনবার্গেন, ফ্যানিং। ওকে, 1 থেকে 3 বছর বয়সে সে হচ্ছে পরিণত হয়ে যায়। আর কিছু জানার দরকার নাই, বাদ যাবে না কেউ। দাঁড়া, এই যে এই দেখো, এরা হচ্ছে এখানে দাপাদাপি করতেছে, দাপাদাপি করে অক্সিজেন যুক্ত পানি এখানে আনতেছে, কারণ অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় এই যে ফ্যানিং। ফ্যানিং, আমরা ফ্যানিং অলরেডি বলে ফেলছি। ব্যাঙের অপত্য যত্ন, জাস্ট মনে রাখবা, গ্লেডিয়েটর ব্যাং বলে একটা ব্যাং আছে যে অপত্য যত্ন করে। আর একটা ব্যাং আছে যে হচ্ছে কি করে জানো, যে এমন করে গলা ফোলায়, কোলা ব্যাং টাইপের, গলা ফোলায়। গলা ফোলায় কি করে, সে স্ত্রী যে ইয়া আছে, ব্যাং আছে, তাকে আকৃষ্ট করার চেষ্টা করে, স্ত্রী ব্যাংকে আকৃষ্ট করার চেষ্টা করে। এবং এই ব্যাং যখন ডিম পাড়ে, সে একটা, নিচেই তো পানি আছে, নিচেই যে পানি আছে, এই পানির এইখানে পাতা আছে না, এই পাতার উপরে সে একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। রাসায়নিক পদার্থ ক্ষরণ করলে একটা বাড়ি নির্মাণ করে সে। বাড়ি নির্মাণ করলে কি হয়, ও যে ডিমটা পারবে সেটা তো আর পানিতে পড়বে না। এবার ডিম যখন পরিণত হয়ে যাবে, পরিণত হওয়ার পরে কি ঘটবে বলতো, যে এ একটা ব্যাঙাচি হয়ে যাবে, লার্ভা হয়ে যাবে। এই ব্যাঙাচি যেন দুম করে পড়লে আগে পানিতে পড়ে, এই ব্যাঙাচিটা তখন পানিতে পড়ে যায়। এইটা হচ্ছে ব্যাঙের অপত্য যত্ন বা বাসা বাঁধা। এখন এই ব্যাঙের কথা গেল, আর একটা আছে, ওই যে সালমিন মাছ দেখছো না, সালমিন বা সাইমন মাছ, এরা এই ঘাড়ের এখানে ডিম নিয়ে ঘুরে বেড়ায়। সালমিন মাছে কি করে, ডিম নিয়ে ঘাড়ের এখানে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়। বুঝা গেছে? দাও দাও, সবাইরে মেনশন দাও, কি আর করবা। এইটা হচ্ছে কাহিনী। এই যে কাদামাটির নীড় তৈরি করে, ব্যাঙের কথা বলা শেষ। এই যে গ্লেডিয়েটর ব্যাঙ লার্ভা হয় এবং রূপান্তর ঘটে। পাখির অপত্য যত্ন, এটা অলরেডি বলে ফেলছি।
শিখন, শিখন মানে কি? তোমারে শিখাই দিতে হবে, না শিখাইলে তুমি এই কাজগুলা করবা না, তোমারে শিখাই দিতে হবে, তারপর তুমি এই কাজগুলা করবা। এটাই হচ্ছে তোমার শিখনের ব্যাপার স্যাপার, বুঝছো? আমরা একটু দেখি, এখানে বৈশিষ্ট্য লাগবে না। এই যে অভ্যাসজনিত আচরণ হচ্ছে সরলতম শিখন। অভ্যাসজনিত আচরণ কি? সরলতম শিখন। এইখানে আর কিছু লাগবে না। অনুকরণ মানে কি? যে একজন অপরকে অনুকরণ করে, ঠিক আছে, একজন অপরকে অনুকরণ করে। ওই যে টম এন্ড জেরির কথা বলছিলাম, জেরি কি করছিল? বাঁচার জন্য হাঁসকে অনুসরণ করতে করতে যাচ্ছিল। তো এই হচ্ছে অনুকরণ, এই অনুকরণ করে, বোঝা গেছে? এই কাজটা করছিল কে জানো? লরেঞ্জ পরীক্ষা করছিল, লরেঞ্জ, বিজ্ঞানী লরেঞ্জ। সে কয়েকটা হাঁসের ছানাকে নিয়ে নিজেকে অনুকরণ করানো শুরু করে। এখন ওই হাঁসের ছানাগুলো ওই লরেঞ্জকে মনে করে এই হচ্ছে আমার বাবা বা মা। সেইভাবে সে ওই লরেঞ্জকে অনুসরণ করা শুরু করছিল। এইটা হচ্ছে কাহিনী। এরপর পাভলভের ক্রিয়া। পাভলভের ক্রিয়া যতটুকু বলবো ততটুকু বুঝবা, ঠিক আছে? খুবই, এটা একটা কন্ডিশন রিফ্লেক্স, ঠিক আছে? এইখানে চলে আসো, এটা না, আর একটা চার্ট কই, এই তো এই যে একটা কুকুর, প্যাভলভ কি করছে? ফার্স্ট অফ অল, এই যে এর যে খাবার দিছো, খাবার দেওয়ার পরে ও কি করবে? লালাকরণ করবে না? খাবার দিলে তো লালাকরণ করবে, রাইট? তো এটা কি, এটা কি সাপেক্ষ? না, এটা হচ্ছে অনপেক্ষ ক্রিয়া। তার মানে এটা আনকন্ডিশন রিফ্লেক্স, আনকন্ডিশন রিফ্লেক্স, কোনো ঝামেলা টামেলা নাই। দ্যাট মিনস এটা হচ্ছে অনপেক্ষ ক্রিয়া। ডান। এরপরে চলে আসো, এরপরে কি করছো তুমি? এই কুকুরটাকে, তুমি না, লরেঞ্জ করছে, এই পাভলভ করছে, ঠিক আছে? পাভলভ কি করছে? ঘন্টা বাজাইছে, টিং 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 টিং। তখন কি করে? এ দেখছে, এ দেখে ভাবছে এ কি আমার সামনে কি করতেছে, কি পাগল নাকি? হ্যাঁ, কুকুর ভাবতেছে কি পাগল নাকি? তার মানে ঘন্টা বাজাইলেও এ কোনো সাড়া দেয় নাই। সো দ্যাট মিনস এটা কি? নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? তোমার উপর কোনো ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে নিরপেক্ষ উদ্দীপনা, বুঝছো? এরপরে চলে আসো, এই যে খাবারের সময় তুমি কি করছো? খাবারও দিছো, সাথে ঘন্টাও বাজাইছো। ঘন্টা বাজাচ্ছ, খাবার দিচ্ছ, ঘন্টা বাজাচ্ছ, খাবার দিচ্ছ। এই ঘন্টা বাজায় খাবার যদি দেওয়া হয়, তখন কি হয়? দেখা যাচ্ছে লালাক্ষরণ হচ্ছে। খাবার দিয়ে ঘন্টা বাজাইতেছো, লালাক্ষরণ হচ্ছে। এরপরে যখন তুমি এই যে ঘন্টা বাজাইতেছো, খাবার দাও নাই, ওর কিন্তু লালাক্ষরণ হওয়া শুরু হয়ে গেছে। কারণ কি? ও অলরেডি ওর সাথে ইউজ টু হয়ে গেছে, ওর সাথে অলরেডি কি হয়ে গেছে? ইউজ টু হয়ে গেছে। এইটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এটা কি আমি বলতে পারি না এটা এখন সাপেক্ষ না? এটা কি সাপেক্ষ না যে ঘন্টা বাজাইলে সে ইয়া পড়তেছে? তার মানে সাপেক্ষ সমান সমান কি? অনপেক্ষ প্লাস নিরপেক্ষ উদ্দীপনা। এতটুকু বুঝছো কিনা? নিরপেক্ষ কোনটা? এই যে ঘন্টা বাজাইছিল। অনপেক্ষ কোনটা? জাস্ট খাবার দিচ্ছিল। এখন দুইটা যখন একসাথে আসছে, অনপেক্ষ প্লাস নিরপেক্ষ, তখন হয়েছে সাপেক্ষ। ক্লিয়ার? এটাই হচ্ছে পাভলভ সাহেব বলছে, এটাই একটা পাভলভ সাহেব বলছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের পাভলভ ক্রিয়া, এইখানে ওই কথাগুলো বলা আছে। আমরা চারটা দেখে সুন্দর করে বুঝাই দিলাম। সামাজিক আচরণ, ওই যে আমরা বলছিলাম সামাজিক আচরণ মানে যে একজন অপরকে সাহায্য সহযোগিতা করবে, ঠিক আছে? একজন অপরকে সাহায্য সহযোগিতা করবে, পরার্থপরতা। এই জিনিসটাকে বলা হয় আল্ট্রুইজম। আল্ট্রুইজম, এই আল্ট্রুইজম দেখা যায় মৌমাছির মধ্যে। তুমি অন্য কিছু পড়ো না পড়ো, তোমাকে মৌমাছি পড়তেই হবে। মৌমাছি না পড়লে তুমি মারা খেয়ে গাছে উঠে যাবা, বুঝছো? তো চলো আমরা মৌমাছিতে চলে যাই। রক্তচোষা বাদুর, ভালভেট, এই যে মৌমাছি। সো মৌমাছি, মৌমাছি দেখো আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর হেমিনপ্টোরা বর্গের যে অন্তর্ভুক্ত। মৌমাছি বাংলাদেশে কয়টা আছে? তিনটা আছে। এই তিনটা প্রজাতির নাম জাস্ট তুমি জেনে রাখবা। মৌমাছি বাংলাদেশে কয়টা আছে? তিনটা আছে, ঠিক আছে? একটা জিনিস তোমার শিখাই দিই, আসো। চলো 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 চলো, এই চলো চলো চলো। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পৃথিবী, ওকে? এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পৃথিবী। ডান। আমি যদি তোমারে বলি যে কি বলা যায়, ঘাস ফড়িং বাংলাদেশে আছে 20 প্রজাতির, পুরা পৃথিবীতে আছে 20,000 প্রজাতির। আমি যদি বলি হাইড্রা বাংলাদেশে আছে 3 প্রজাতির, পুরা বিশ্বে কত প্রজাতির আছে ওটা আমার মনে নাই, না জানলেও চলবে, ওটা ইম্পর্টেন্ট না। এরপর চলে আসো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট যদি বলি,
এটা বাংলাদেশ মানে তো মনে করো হাইড্রা, হাইড্রাতে আছে 4 ধরনের, আর পুরো পৃথিবী মানে অল নিডারিয়াতে। কাদের? নিডারিয়াতে। এটাতে 23 ধরনের নেমাটোসিস্ট। ইউলোথ্রিক্স বাংলাদেশে আছে 3 প্রজাতির, পুরো পৃথিবীতে আছে 60 প্রজাতির। 40 প্রজাতির হাইড্রা দিয়ে দিলাম 40, কিন্তু আসলে এটা লাগে না, ইম্পর্টেন্ট না, ভুলে গেছিলাম। আচ্ছা যাই হোক, ইউলোথ্রিক্স গেল। ম্যালেরিয়া, ম্যালেরিয়া পরজীবী যারা রোগ সৃষ্টি করে, পুরো পৃথিবীতে রোগ সৃষ্টি করে 6 প্রজাতির, বাংলাদেশে রোগ সৃষ্টি করে 7 প্রজাতির। ঠিক আছে, ঘটনাটা কেমন উল্টা হয়ে গেল না? তাহলে মনে করতে পারো যে আমরা মঙ্গল গ্রহে বাস করি, বাংলাদেশ পৃথিবীর কোনো অংশ না। ঠিক আছে, বাংলাদেশ পৃথিবীর কোনো অংশ না। এরপর চলে আসো, মৌমাছির কথা বললাম। পুরো পৃথিবীতে হাজার হাজার মৌমাছি আছে, কিন্তু বাংলাদেশে আছে 3 প্রজাতির। ওকে, এই প্রজাতিগুলো লাগবে, এই প্রজাতিগুলো লাগবে। বুঝিয়াছো বাবারা? চলো, ইয়েস, এইবার আর স্লাইড নষ্ট হয় নাই, এইবার আর বইয়ের পেজ নষ্ট হয় নাই। এই তো পেরে গেছি। তো এই যে বাংলাদেশে 3 প্রজাতির মৌমাছি পাওয়া যায়, এপিস ইন্ডিকা, ডরসাটা আর ফ্লোরিয়া। ওকে, এরপর চলো, মৌমাছি 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। দেখো, এটা হচ্ছে রানী মৌমাছি, সবচাইতে বড়। রানী মৌমাছি কি? সবচাইতে বড়। এটা হচ্ছে কর্মী মৌমাছি। এটা কি? সবচাইতে ছোট। সবচেয়ে ছোটকে কর্মী মৌমাছি। আর যেটা আছে এটা হচ্ছে পুরুষ মৌমাছি। এই কাজ কি একটু মিডিয়াম টাইপের, আগে রানী, তারপরে পুরুষ, তারপরে কর্মী মৌমাছি। বুঝতে পারছো? এখন আসো, ঘটনাটা কি বলি, ওই যে পুরুষ সমাজ যে অবহেলিত, এটা একটা ব্যাপার। আসো, কর্মী মৌমাছির সংখ্যা সবচাইতে বেশি থাকে চাকের মধ্যে। মৌচাকের মধ্যে কর্মী মৌমাছির সংখ্যা সবচাইতে বেশি থাকে। এর কাজ মধু আহরণ করা, এর কাজ মানে বাসাকে প্রোটেকশন দেওয়া, এর কাজ আরো অনেক কাজ করা। মানে কাজ, এর জন্মই হয়েছে কাজ করার জন্য। ঠিক আছে, এ শুধু কাজই করে যাবে, মানে খেটেই যাবে। ওই যে কেজিএফ মুভি দেখছো না? একটা এলাকায় যায়, কলার গোল্ড ফিল্ড, সেখানে অনেক শ্রমিক থাকে, ওদের কাজই হচ্ছে শুধু কাজ করে যাওয়া। ঘটনাটা কি, একজন মানে ওইখানে বেদা নাকি হাবিজাবি নাম ছিল, না আমি ভুলে গেছি। তো ও ওদের দিয়ে খাটাইছে, কাজ করতো। ঠিক আছে, এবার ও যখন চলে গেল, ওরা যখন মেরে ফেললো, মারার পরে রকি ভাই হচ্ছে সেই দায়িত্বটা নিল, ইয়াস, তাই না? কেজিএফ যখন দায়িত্বটা নিছে, তারপরে ওই জনগণ কি করতেছে? খাটতেছে, কাজ করতেছে, মাইন খুঁড়তেছে, ওই সোনা বের করতেছে। আগে কি করতো? সোনা বের করতো। এখন কি করতেছে? সোনা বের করতেছে। ওর কাজই হচ্ছে কাজ করা, ওদের জন্মই হচ্ছে কাজ করার জন্য। কিন্তু আগে হয়তো ওদের কাছে হচ্ছে শাসন শোষণ বেশি হইতো, এখানে কম শোষণ হচ্ছে, এটা ব্যাপার। হ্যাঁ, কেজিএফ মুভিতে এই কাহিনীটা হয়েছে। ওই শ্রমিকদের কাজই হচ্ছে মানে কাজ করা, ওদের জন্ম হয়েছে কাজ করার জন্য। সেই কর্মী মৌমাছির সংখ্যা বেশি, এর কাজ হচ্ছে কাজ করা। ঠিক আছে, এরপর চলে আসো। হ্যাঁ, ক্লাসে একটা আছে, এই যে এপিস মিলিফেরা, সেই। এখন চলে আসো রানী মৌমাছি। এই রানী মৌমাছি যেটা করে, জনন করে। রানী মৌমাছি জনন করে, এবং যতগুলা মৌমাছি বাচ্চা তৈরি হয়, এ সিলেক্ট করবে যে কাকে রানী বানানো যাবে। আমরা ভাবছি কত সুন্দর, এরা নিজেদের মধ্যে ফেরোমেন ক্ষরণ করে। রানী মৌমাছি কি ক্ষরণ করে বলতো? ফেরোমেন ক্ষরণ করে। ফেরোমেন একটা নিঃসৃত পদার্থ। এবং যে যে বাচ্চাটাকে সে মনে করে যে একে আমার রানী বানানো উচিত, হ্যাঁ, ওই যে সেই এখানে বাহুবলী মুভি চলে আসলো, রাজমাতা মনে করতেছে যে বাহুবলী হবে সম্রাট, কিন্তু ভাল্লাল দেব চলে আসে সম্রাট হয়ে। সো রানী যাকে সিলেক্ট করবে সেই হবে সম্রাট, রানী মৌমাছি হবে। ঠিক আছে, তাকে সে কি খাওয়াবে? রাজসিক জেলি, রয়্যাল জেলি। রয়্যাল জেলি, রয়্যাল এনফিল্ড না, রয়্যাল জেলি। তাকে কি খাওয়াবে বাবারা? রয়্যাল জেলি খাওয়াবে। তো এই যে রয়্যাল জেলি খাওয়াবে, হ্যাঁ, হুম, তো এই যে রয়্যাল জেলি খাওয়াবে, রাজসিক জেলি খাওয়াইলে কি হবে? সেই মৌমাছিটা আস্তে আস্তে ও ইয়া হবে, ইয়া হওয়ার পরে কি হবে? সে রানীতে পরিণত হবে। বুঝতে পেরেছো ঘটনাটা? এখন মৌমাছিদের মধ্যে যে এত ভালো জিনিস দেখতেছো, যে না সবকিছু কত সুন্দর সিলেক্টিভ ওয়েতে আগাচ্ছে, না বাই এনি চান্স এই রানী মৌমাছি করলো কি? এ হচ্ছে চরম বদ। এ করছে কি, 2 থেকে 3 জনরে সিলেক্ট করছে। যদি মনে করো 5 জন সিলেক্ট হয় রানী মৌমাছি হওয়ার জন্য, যে সবার আগে বড় হবে রাজসিক জেলি খাইতে খাইতে, ও কি করবে? বাকি 4টারে হুল ফোটায় মেরে ফেলবে। হ্যাঁ, ওদেরকে বাঁচতে দিবে না। তাহলে কি পরিমাণ শয়তান! আচ্ছা যাই হোক, এই মৌমাছি নিয়ে যে গবেষণাগুলো করছে, মৌমাছি চাইলে আমরা খেয়ে ফেলতে পারতাম, আমরা তো আর বেয়ার গ্রিলস না। হ্যাঁ,
সো এদের কাজ হচ্ছে কি হুল ফুটায় বাকিদের মেরে ফেলা। ওকে, এটা বুঝছো? 5 জন যদি থাকে যে রানী হওয়ার যোগ্য, রানী মৌমাছি সবাই জেলি খাওয়াচ্ছে, জেলি খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে একটা সবার আগে বড় হয়েছে, বড় হয়ে বাকি 4টার মেরে দিচ্ছে, যা শেষ। এইটা হচ্ছে কাহিনী। এইটা হচ্ছে দেখো তাহলে মেয়েদের মধ্যে কত প্যাস। এই কথা বললে পরবর্তীতে এই ভিডিও যদি লিক হয় তাহলে তো আমি মারা খেয়ে গাছে উঠে যাব। মেয়েদের মধ্যে কত প্যাচ দেখো, সে রানী হয়েছে এবং আরো 5টা যদি রানী বানাইতো সে একটা ঝামেলা হইতো, সে আগে রানী হয়ে সে মেরে দিছে। আর পুরুষটা কি পরিমাণ অবহেলিত দেখো, এই পুরুষের কোনো কাজ নেই, এ পার উপর পা তুলে বসে থাকবে, পার উপর পা তুলে বসে থাকবে, এর কাজ হচ্ছে জনন। এ শুধু জনন করে মৌমাছির জন্ম দিবে, আর কোনো কাজ নাই। কিন্তু মজার ব্যাপার, এ জনন দেওয়ার পরে মরে যাবে। যাও তুমি মরে যাও, তুমি মরে যাও, তোমার আর কিছু যায় আসে না। মানে জন্ম হয়েছিল জনন কাজের জন্য, পুরুষের আর কোনো কাজ হয় নাই। পুরুষ হয়েছে, জনন করছে, মৌমাছি জন্ম দিছে, মারা গেছে, শেষ। রানী মৌমাছি বেঁচে আছে, এ রানী তৈরি করছে, কাজ শেষ। আর কর্মী মৌমাছি পুরা চাক পাহারা দিবে, সে হাবিজাবি কাজ করবে, মধু আহরণ করবে, এই কাজগুলা করবে। বুঝছো? হ্যাঁ, বাবা বলে দেয় এপিক আসতেছে। হ্যাঁ, এ হচ্ছে মরে যাবে। পুরুষ মৌমাছির আর কোনো কাজ নেই। কেন কাজ নেই তুমি বলো তো? এই যে কি বলা যায়, হ্যাঁ, রানী মৌমাছি এরা হচ্ছে ডিপ্লয়েড 2n, কর্মী মৌমাছি এরাও ডিপ্লয়েড 2n, কিন্তু পুরুষ মৌমাছি এ জন্মই হয়েছে হ্যাপ্লয়েড n। সো এ যখন জনন ঘটায়, জাইগোট যখন তৈরি হবে, রানী মৌমাছি তো একটা এন দিয়ে দিতে পারে, সমস্যা নাই মায়োসিসের জন্য। পুরুষ মৌমাছি দিয়ে দিলে ও থাকে কি? ও তো কিছুই থাকে না। তাহলে ও মরবে না তো কে মরবে? আমি মরবো নাকি? বুঝো নাই? তাহলে মৌমাছির মধ্যে কত ঝামেলা দেখছো, কত তাদের মধ্যে কম্পিটিশন, কে আগে বাঁচবে, কি করবে না করবে, এটা হচ্ছে কাহিনী। তো আমরা মৌমাছি নিয়ে অলরেডি জেনে গেলাম। কি জানলাম? এই যে রানী মৌমাছি নিয়ে অলরেডি বলে দিলাম, মৌমাছি হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি থাকে। মৌমাছি একসাথে দেখো 1500 থেকে 2000 ডিম পারে। কত মৌমাছি! দেখো তো মৌমাছি যদি একটু বড় হইতো তাহলে বড় বড় ডিম, রেগুলার কত ডিম খাইতাম, প্রচুর পুষ্টি, তাই না? কিন্তু এই ডিমগুলো ছোট হয়ে, মৌমাছিগুলো ছোট হয়ে একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এই যে ভবিষ্যৎ রানী কি করবে, রানীর লার্ভাগুলো কর্মী মৌমাছির যে ম্যান্ডিবুলার গ্রন্থি, দ্যাট মিনস এটা কই থেকে আসে জানো? হাইপোফ্যারিংস। রানী মৌমাছির কই থেকে আসবে? হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস থেকে এই নাইট্রোজেন সমৃদ্ধ রাজসিক জেলি খরল হবে। বলে বোঝা গেছে? তো এই ঘটনাকে বলা হয় কি? সুপারসিডিওর। সুপারসিডিওর মানে কি? যে ওই লার্ভা যে মৌমাছিটা ছিল সে আস্তে আস্তে বড় হয়ে রানী মৌমাছি হয়েছে। ছোট মৌমাছি থেকে বড় রানী মৌমাছি হওয়া হচ্ছে সুপারসিডিওর। বোঝা গেছে? মাত্র 16 দিন লাগে, মাত্র 16 দিনে রানী মৌমাছি তৈরি হয়ে যায়। কি একটা ব্যাপার! তারপর দেখো মরণ যুদ্ধে নেমে পড়ে, যদি যে রানী জয়ী হবে সেই কলোনির দায়িত্বভার নিবে। মানে কি পরিমাণ মারামারি! মেয়েরা শুধু ঝগড়া করে। রানী মৌমাছি 3 থেকে 5 বছর বাঁচে। পুরুষ মৌমাছি দেখো, এটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির এবং এ পার্থেনোজেনেসিস করে। পার্থেনোজেনেসিস মানে কি? তোমরা জানো যে নিষেক ছাড়াই সে কি করবে? ওই উদ্ভিদ প্রজনন পড়ছো না? নিষেক ছাড়াই সে জনন ক্রিয়া সম্পন্ন করবে, এটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এরপরে কি করবে? এই যে মিলনের পরে মরে যাবে। যাও মরে যাও, তোমার আর কোনো কাজ নাই। কর্মী মৌমাছি এ আজীবন কাজ করেই যাবে, এ বাচুক মরুক দেখার দরকার নেই, এ কাজ করেই যাবে। বয়স বাড়লে 24 বছরের পরে এ 24 বছর পর্যন্ত কাজ করতে থাকে। আর 24 বছর যখন হয়ে যায়, 24 দিন বা 24 বছরের যখন বয়সটা বেড়ে যায়, তখন কর্মী মৌমাছি বাসায় বসে বসে চাকটাকে পাহারা দেয়। চাকটাকে পাহারা দেয় কখন? যখন 24 বছরের পর হয়ে যায় কর্মী মৌমাছি। ঠিক আছে, এর আগে সে আরো হাবিজাবি কাজ করবে। কত যে কাজ করে, মধু আহরণ, চাক পরিষ্কার করে, সন্তান লালন পালন করে, হ্যাঁ, নারী পুরুষের সেবা করবে। ওই যে পুরুষ পার উপর পা তুলে বসে থাকবে কখন জনন করতে হবে তার জন্য, আর ততদিন ওই পুরুষের সেবা করে যাবে, যে খাও, মধু খাও, এই যে বিছানা পরিষ্কার করে দিয়ে ঘুমাও। ঠিক আছে, এই যে এই কাজগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। পারবা? পারবা? ওকে, এরপরে চলো। এই যে রাজস্বিক জেলিতে কি লাগবে তুমি একটু যে জিনিসটা জানবা, প্রোটিন থাকে 12 থেকে 15%, আর লিপিড থাকে 3 থেকে 6, এটা না, চিনি লাগবে 10 থেকে 16%। এই দুইটা জিনিস তুমি জানবা। রাজস্বিক জেলিতে প্রোটিন কতটুকু থাকে? 12 থেকে 15। আর চিনি কতটুকু? 10 থেকে 16% থাকে। আর এই যে হাইপোফ্যারিংস থেকে ক্ষরণ হয় রাজকীয় জেলি, অলরেডি বলছি। এরপরে শ্রম বন্টন, ওই যে বললাম 10 থেকে 20 দিন পর্যন্ত মধু আহরণে বের হয়। এরপর 24 বছরের পরে গেলে এ কি করবে?
এ যেটা করবে সেটা হচ্ছে চাককে পাহারা দিবে, নিজের বাসাটাকে পাহারা দিবে। এরপরে এই যে মধু আহরণ করতে যায়, এ দুই ধরনের নৃত্য দেখায়। এই মৌমাছি দুই ধরনের নৃত্য দেখায়, একটা হচ্ছে চক্রাকার নৃত্য, শুধু গোল গোল ঘুরবে, গোল গোল ঘুরবে, যেটা হচ্ছে ওই যে ফারিয়ার মিম আপু করে, যে ঘুমের ঘুমের ঘুরে ঘুমার ঘুমার, একটা আছে না, ওই যে দীপিকা পাড়ুকোন না কে যেন নাচছিল। এই চক্রাকার নৃত্যটা দিবে কে? আমাদের মৌমাছি। আর একটা নৃত্য দেয়, এটা দেখতে দেখো বাংলা চারের মতো, চারের মতো নৃত্য, চার চার আকৃতির মতো, এটাকে বলে ওয়াগল নৃত্য। ওয়াগল নৃত্য, টিডিং টিডিং, হ্যাঁ, এটা হচ্ছে ওই ওয়াগল নৃত্য। এই ওয়াগল নৃত্যটা দেয় হচ্ছে আমাদের মৌমাছি। তাহলে মৌমাছি কত ধরনের নৃত্য দেয়? একটা চক্রাকার নৃত্য, একটা হচ্ছে ওয়াগল নৃত্য, আর জিগজ্যাগ নৃত্য কে দিছিল? তিন কাটালা স্টিকাল বাঘ। বুঝতে পেরেছো বাবারা? হ্যাঁ, একটু তুমি বিজ্ঞানী হয়ে মৌমাছি কি কাজ করে সেই কাজটা তুমি বের করবা, পুরুষ মৌমাছি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াগল নৃত্য। অলরেডি আমরা বলে ফেলছি, বিশেষ নৃত্য প্রদর্শন করে। কি কারণে? স্ত্রী যে রানী মৌমাছিকে আকৃষ্ট করার জন্য করে, খাবার আহরণের জন্য করে। এই যে মৌমাছি নৃত্য দুই প্রকার, চক্রাকার নৃত্য, ওয়াগল নৃত্য, অলরেডি বলে ফেলছি। টিডিং টিডিং, প্রভাত কালে মুরগি নাচে ডালে। এই অধ্যায় সারসংক্ষেপ, চ্যাপ্টার ক্লোজ। এই অধ্যায়ে বেশি ইম্পর্টেন্ট টপিক ছিল যে জায়গাটা, এক, ট্যাক্সিস, যেটা তোমাকে জানতেই হবে। দুই, রিফ্লেক্স, প্রতিবর্ত ক্রিয়া কেমনে ঘটতেছে। তিন, মৌমাছি। এই তিনটা জিনিস তোমাকে জানতে হবে। এই তিনটা জিনিস না জানলে পরীক্ষায় কোশ্চেন আসলে এই তিনটা জায়গা থেকে প্রশ্ন আসবে, আর কোথাও থেকে প্রশ্ন আসবে না। হ্যাঁ, আমরা 50টা এমসিকিউ দিব, তোমার উল্টাপাল্টা কোশ্চেন দিব, তুমি মারা খাবা, এটা ঠিক, কিন্তু মেন মেডিকেল পরীক্ষায় এই তিনটা জায়গার বাইরে কোনো কোশ্চেন আসবে না। বুঝতে পারছো? বলো, বলো বুঝছো কিনা? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। হ্যাঁ, ক্লিয়ার? পারবা? ক্লাসে আজকে আমরা দুইটা টপিক শেষ করছি। কত ঘন্টা ক্লাস নিছি? 3.5 ঘন্টায় আমরা দুইটা টপিক শেষ করছি। এক, কর্মমুখী রসায়ন। দুই, প্রাণীর আচরণ। ঠিক আছে, সবাই বুঝছো? একটু নোট টোট জমা দিও, অনেকদিন পর লাইভ ক্লাস নিলাম। আমি আসলে এটাই হচ্ছে মানে তোমাদের ব্যাচে মেডিকেল পরীক্ষার আগে আমার হচ্ছে ফার্স্ট লাইভ। আমি কিন্তু আগে ওই 23 ব্যাচ 24 ব্যাচে লাইভ ক্লাস নিছি, এর আগে আর নি নাই। সো অনেকদিন পর লাইভ ক্লাস নিলাম, কিন্তু তোমাদের রেসপন্স আমার অনেক ভালো লাগছে। গত বছর যেটা পাই না, গত বছর এদের শুধু আমি কমেন্ট দেখতাম আর বলতাম গাধা, গরু, ছাগল। হ্যাঁ, যেটা তোমরা হচ্ছে আমাকে টেলিগ্রাম গ্রুপে দেখলেও দেখতে পাবা, যে টেলিগ্রাম গ্রুপে কেউ কোশ্চেন করলে আমি হুটহাট করে গাধা গরু বলা শুরু করে দিই, তাই না, মারা খা বলি, আরো কত কিছু বলি, জীবন যেখানে যেমন ইল্লাম টিকাটি। কিন্তু এই আজকের ক্লাসে তোমাদের রেসপন্সটা আমার ভালো ছিল। ভালোটা কেমন ছিল? যে তোমরা কমেন্ট গুলা যে ইফেক্টিভ, কিন্তু ওই যে যে প্রশ্ন করি যদি উল্টাপাল্টা আনসার দেয় গাধার দল, তখন মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, ধন্য যোগ। আর তুমি ওয়েল গো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত।